MSC1 is present in where? All cells না, all nucleated cell. নার্ভাস সেলে পাওয়া যাবে না, নার্ভ সেলে পাওয়া যাবে না, আরবিসিতে পাওয়া যাবে না। আর MSC2 কোথায় প্রেজেন্ট থাকে? দ্যাট মিনস অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। তাহলে এটা আমার থাকবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট? এটা কেন ইম্পর্টেন্ট? এটা কেন ইম্পর্টেন্ট? এটা পড়া দরকার কি ছিল ইমিউনিটিতে? হোয়াই ইম্পর্টেন্ট? কি বল, কোথেকে এলো MSC-টা? আগে আগে এই ক্লাসে সব এগুলো বলেছি কীভাবে MSC2 স্ট্রাকচার বোধহয় দেখিয়েছিলাম, তাই না? হ্যাঁ, কিরে কেউ কিছু বলে না। স্ট্রাকচার α1, α2, α3, β2। আমি পড়ছিস না, ঠিক আছে। MSC1 মানে কি করে মনে রাখবি? এটা কম, তাই এটা বেশিতে হবে। এটা বেশি, 2টা বেশি, সো দিস ইজ 1, 4। ভাইবাতেও জিজ্ঞেস করে, লিখতে গেলেও লাগে। দিস থিংস আর ইম্পর্টেন্ট। নাম্বার 1, MSC2 and MSC1 is important for the key antigen presenting cells to the adaptive immunity. এবার কোশ্চেন চলে এলো, অ্যাডাপটিভ ইমিউনিটি। সো হোয়াই ইম্পর্টেন্ট অ্যাডাপটিভ ইমিউনিটি? কেন ইম্পর্টেন্স? কি ইম্পর্টেন্স আছে? অ্যাডাপটিভ ইমিউনিটি দরকার কি ছিল? One is a innate immunity, another is a adaptive immunity. One is a non-specific, another is a specific. তাহলে এত ব্যাকটেরিয়া ঢুকে গেল, এত ভাইরাস ঢুকে গেল, এত ফাঙ্গাল ঢুকে গেল, ইট ইজ নট কভার আপ বাই দ্য অনলি বাই দ্য innate immunity. Innate immunity only can destruct non-specifically. সে একটা ভাইরাস টেনে, নানা রকমের একটা ভাইরাস ঢুকছে, তার সবাইকে রেকমেন্ড করবে অ্যাজ এ ফরেন। তাহলে একটা ফরেন সেল, ফরেন অ্যান্টিজেন মানে কি? নন সেলফ। এই টার্মগুলো ইম্পর্টেন্ট, সেলফ অ্যান্ড নন সেলফ, এগুলো বলেছিলাম বোধ হয়, তাই তো? সেলফ মানে আমাদের শরীরে যে সমস্ত প্রোডাক্টস আছে, প্রোটিন প্রোডাক্টস আমাদের শরীর থেকে তৈরি হচ্ছে, উই আর ফর্মিং ফ্রম আওয়ার। এটা হচ্ছে নন সেলফ, ইট ইজ নট accustomed to our body and not formed from our body. That may be different types of antigen. Antigens are different types: biological antigens, non-biological antigens. Biological antigens means bacteria, virus, protozoas, fungus, and non-biological, that means some toxins, some chemicals, that is also foreign to us, and it can damaged by the innate immunity cells. What are the innate immunity cells? এগুলো বলতে পারিস না কেউ ভাইবাতে? জানি না এখানে কে কে আছিস। innate immunity cells এর নাম বলতে পারছি না। innate immunity cells মানে হ্যাঁ, macrophages, dendritic cells, these are the mainly monocytes. Monocyte আর macrophage এর ডিফারেন্স বলতে পারিস? বলতে পারেন। What is monocyte and what is macrophage? Monocyte and macrophage is same? Yes, definitely same. কোনটা কি? Macrophage হচ্ছে, right. So these things are very much important and acts as a antigen presenting cells. Within this antigen presenting cell, dendritic cell is a connection between the innate immunity and the adaptive, mostly, but not at all that macrophage will not act as a link between the innate immunity and adaptive immunity. Innate immunity করার পরে MSC এর মাধ্যমে antigen presenting cell will present the antigen. এই জন্য এদেরকে নাম দেওয়া হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। কীভাবে বলেছিলাম এটা? যে সাপোজ ইট ইজ এ ভাইরাস, একটা ভাইরাস আছে, এখানে একটা সেল আছে, সেলের ভিতর ভাইরাসটা ঢুকে গেল, দেন ইট উইল ব্রেক ডাউন বাই দ্য প্রোটিওজোম অ্যান্ড সাম প্রোডাক্টস উইল কাম। এখানে কি আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, হ্যাঁ, গলগি অ্যাপারেটাস আছে, দিস থিংস আর দেয়ার। So endoplasmic reticulum, nucleus is there. Nucleus থেকে আমার তৈরি হবে MSC1 and 2, both দুটোই হয়। If it is viral and it is inside the cell,
then mostly this is MHC1 will be formed, and these viral products, এই যে products মানে antigens গুলো মনে করো এরকম কালার দিলাম, these are antigens, এটাকে ভেঙে proteosomes break করেছে, then it will form as a peptides or antigens, or these antigens are ultimately go by different way and then কি হবে এটা MSC molecules, and these will as a কি antigen productটাকে প্রেজেন্ট করছে। তাহলে আমার কি অ্যান্টিজেন শরীরের মধ্যে ঢুকলো, which antigens enters in our body that is represented by the antigen presenting cells in this way। তাহলে এই জিনিসটাকে ওইখানে নিয়ে চলে এলো বাইরে। এটা বাইরে নিয়ে আসার কারণ কি? এটা বাইরে কারণ হচ্ছে দিস অ্যান্টিজেন ইজ স্পেসিফিক ফর এ স্পেসিফিক বডি ইমিউন রেসপন্স, দ্যাট মিনস অ্যাডাপটিভ ইমিউন রেসপন্সের দিকে যাবে। Why? Because unless we form the antibodies, the offending agents or foreign body cannot be destroyed fully. Not that only that is finished, we have to make a memory cells so that in the next time when it is came across with the same antigen, it react with faster way, or otherwise হয়তো আমার হলোই না। তাহলে আমার এখন দেখা যাচ্ছে অনেক বাচ্চাদের আমরা মিজলস পাচ্ছি ডিউ টু দ্য ল্যাক অফ ভ্যাকসিনেশনস। Measles is basically measles vaccines are there. Vaccines means what is happening? It is acquired artificially, তাই তো? কি passively artificially. What is happening here is formations of only the memory cells. Memory cells আমার রেখে দিচ্ছে, that may be T memory cells, that may be B memory cells. So whatever it importance is that these antigens presenting cells presents the antigen, that's why the name is antigen presenting cells. So suppose this is a cell, all over this is the virus, viral affecting cells are there, and this is coming. In the same time, if it is bacteria is that, and dendritic cells, ঠিক আছে, dendritic cells are there, nucleus is there, and some sorts of bacterial are here. এখানে কিছু ব্যাকটেরিয়া আছে, তার মধ্যে কিছু প্রোটিনস আছে। কি করবে এটাকে? ফ্যাগোসাইটোসিস। হ্যাঁ, ফ্যাগোসাইটোসিস মানে এটাকে পুরো খেয়ে নেবে। তাহলে এটাকে পুরো এরকম করে গিয়ে এরকম করে করবে, and that will come down, and then lysosomal degradations, তাই তো? endosome and lysosome connection, and lysosomal enzymes are there to break down the bacteria and come into the ultimately কি আসবে এখানে না products. Nucleus is there, so MHC2 here, not MHC1. MHC1 present in all nucleated cell, but antigen presenting cell presents mainly the MHC key 2, right? 2টা এরকম. So this is coming from the nucleus, and it will present different ways. I am not going details into that way, it's not important for you. So in this way, this is a MHC কি এটা MHC কি 2, and these are the bacterial peptides. Bacterial peptides or bacterial antigen is presenting. So in this way, bacteria virus is coming on. Now the question is that already I described that for the immune response or adaptive immune response, we must be first step is the activation of the naive T cell. What do you mean by naive T cell? Anyone? What do you mean by term naive? Naive কথাটার মানে কি? NAIVE, naive T cell. এটার কি মানে? নাইভ কথাটার কি মানে? The T cell which never came across with any foreign antigens. সে কখনোই এখনো পর্যন্ত কোনোদিন অ্যান্টিজেন দেখেনি। The T cell is developed or start to developed কোথায়? ম্যাচুরেশনস কোথায় হয়? থাইমাসে। থাইমাসে ট্রেনিং চলে স্কুলের মতো, এডুকেশন দেওয়া হয়। কি এডুকেশন দেওয়া হয়? এডুকেশন দেওয়া হয় যে তুমি CD4 হবে না CD8 হবে। রিমেম্বার আগেও বলেছিলাম, একটা প্রথমে যখন থাইমাসে থাকে একটা টি সেলের মধ্যে আমার দুটো রিসেপ্টারই আমার থাকে, আমার CD4ও থাকে, আবার CD8ও থাকে।
ইভেন অল দ্য টি সেলের একটা কমন সিডি হচ্ছে CD3, জেনে রাখ। সো আন্ডারস্ট্যান্ড দিস, যে একটা টি সেলের মধ্যে প্রথমে যখন আমার কোনো অ্যান্টিজেন্স এক্সপোজার হয়নি, দ্যাট টি সেল কন্টেন্স বোথ। বাট আমরা কি করলাম, প্রথমেই আমরা ক্লাসের শুরুতে কি করে দিলাম না, ভাগ করে দিচ্ছি। দ্যাট মিনস দিস ডিভিশনস হ্যাপেন্স ইন দ্য থাইমাস। থাইমাস কীভাবে করবে সেটাকে বলা হয় পজিটিভ সিলেকশনস অ্যান্ড নেগেটিভ সিলেকশনস। কীভাবে করবে, যখন প্রথম অ্যান্টিজেন প্রেজেন্ট করতে আরম্ভ করলো, কোথায়, লিম্ফ্যাটিক্সে, থাইমাসে গিয়ে, এই সরি আমাদের থাইমাসে, দেন কি হবে, এই অ্যান্টিজেন্সের যে মনে কর এ যদি আসে, এ যদি এখানে আসে, সাপোজ এ জিনিসটা এইখানে আসছে, তাহলে এ কাকে সিলেক্ট করবে, হ্যাঁ, CD4 কে কালেক্ট করবে, তাই যখনই CD4 কে কালেক্ট করলো তখন একে বের করে দেবে, আউট। তাহলে ও কি তৈরি হয়ে গেল, CD4 তৈরি হয়ে গেল, অ্যান্ড লেস্ট আর ডেস্ট্রয়েড। বাট যদি এ আসে, এ যদি আসে, দেন তাহলে কি হবে, CD8 কে অ্যাকসেপ্ট করবে। ইন দিস ওয়ে উই গেট CD4 and CD8 in the thymus, and thymus is the education center for T lymphocyte, and it is present as a naive T cell mostly. Then this naive T cell will be transformed into the helper cell, তাই তো। এবার কি আসবে আমার, T helper cell। কেন এটাকে helper cell বলা হচ্ছে, why it is called helper cell? Because it helps to other cells or other T cells or B cells to activate and promote the adaptive immunity. Now adaptive immunity means mainly two, যেটা তোদের বইয়ে লেখা আছে, that is one is humoral immunity and one is the cell mediated immunity. কেন দরকার হলো, why it is important too? Some bacteria, some viruses will be inside the cell and some are the extracellular. One is intercellular, others are extracellular. Then what is the positions of this adaptive immunity is that means some need some antibody productions in the blood plasma, those are extracellular. তাহলে আমার কি দেখা গেল না, আমার বাইরের ব্লাডে বা সিরামে আমার কিছু অ্যান্টিবডি তৈরি করতে হবে টু ডেস্ট্রয় দ্য ফরেন অ্যান্টিজেন্স ও প্যাথোজেন্স ফর ফর্মিং দ্য অ্যান্টিবডি, দ্যাট ইজ কল্ড হিউমোরাল। হিউমার থেকে এসছে হিউমোরাল, বলতে পারেনি কেউ। সো হিউমোরাল মিনস আমার বডি প্লাজমা বা আমার বডি ফ্লুইডস। তো বডি ফ্লুইডসের মধ্যে আমার যখন অ্যান্টিবডি তৈরি হবে, যেটাকে বলবো আমি হিউমারাল অ্যান্টিবডি। তার মানে আমার এক্সামিনার যদি আস্ক করে যে হোয়াট ডু ইউ মিন বাই হিউমারাল অ্যান্টিবডি, দেন অলওয়েজ রিমেম্বার দ্য অ্যান্টিবডি প্রোডাকশনস হবে থ্রু দ্য প্লাজমা সেলস অ্যান্ড বি সেলস, রাইট। আর যখন সাইটোটক্সিক টি সেলের কথা হবে, মানে সেল মিডিয়েটেড ইমিউনিটির কথা হবে, দ্যাট মিনস মোস্টলি দ্যাট সাইটোটক্সিক টি সেলস। সে তারা কি করে, তারা ডেস্ট্রয়েড দ্য ইন্টারসেলুলার প্যাথোজেন্স বাই কিলিং দ্য অলমোস্ট দ্য সেল। একটা সেল আছে এখানে, দ্যাট মে বি ভাইরাল, একটা ভাইরাস ঢুকেছে বা ক্যান্সারাস গ্রোথ আছে এখানে বা ক্যান্সারাস সেল ঢুকেছে, দ্যাট ইজ এ ইনফেক্টেড সেল। তাকে সাইটোটক্সিক টি সেল পুরোপুরিভাবে ড্যামেজ করবে। এর আগের দিনে বলেছিলাম সাম টু এনজাইমস আর দেয়ার, ওয়ান ইজ পারফোরিনস, অ্যানাদার ইজ এ গ্র্যানজাইমস। পারফোরিনস এখান থেকে ছাড়বে, এটা হচ্ছে টি টক্সিক, টি সাইটোটক্সিক, সি সাইটোটক্সিক টি সেল যদি বলা হয়। দিস সেলস আর রিলিজিং অ্যাজ এ গ্র্যানিউলস, ইজ আর কামিং অ্যাজ এ পারফোরিনস। নাম্বার ওয়ান, পারফোরিনস কি করবে না, এখানে পারফোরেট করবে। অ্যান্ড গ্র্যানজাইমস will enter into these holes and then different caspases, এগুলো তোরা পড়েছিস, অ্যাপোপ্টোসিস, কেউ পড়িয়েছে অ্যাপোপ্টোসিস, জ্ঞান ফিওরিতে পড়ায় অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস ইজ এ বেসিক্যালি এ প্রোগ্রাম সেল ডেথ। তার মধ্যে অনেক রকম কাসপাস, ফেস লাইগ্যান্ড, এ সমস্ত কিছু লাগে, নিজেরা একটু পড়ে নিবি। সো দিস থিংস আর হ্যাপেনিং হেয়ার, আলটিমেটলি ইট উইল কজ দ্য অ্যাপোপ্টোসিস, দ্যাট মিনস প্রোগ্রাম সেল ডেথ। এই সেলটাকেই যদি মেরে দেয় তাহলে ভাইরাস আর রেপ্লিকেশন করতে পারবে না, তাহলে সেলটারই ডিস্ট্রাকশন হয়ে যাবে। দ্যাটস ওয়াই সেল মিডিয়েটেড ইমিউনিটি। তাহলে আমার কোশ্চেন হচ্ছে, তাহলে স্যার হেল্পার সেলের এত বলছেন, এত কাজ তাহলে কি? টি হেল্পার সেল ইজ হিউজ ইমেজ অ্যাকশনস। কি হবে সেটা আমি আসছি। তাহলে টি সেলকে আমি যদি ডিভিশনস করি, তাহলে নাইভ টি সেল করবো। নাইভ সেল টি সেলকে আমি প্রথমে হচ্ছে নাইভ টি সেল,
এটাকে দুটো ভাগে ভাগ হবে, একটা হচ্ছে টি হেল্পার সেল আর একটা হচ্ছে টি সাইটোটক্সিক সেল হলো। এবং এই দুটোরই হবে আবার ইফেক্টার টি সেলস অ্যান্ড অলসো ইফেক্টার টি সাইটোটক্সিক সেলস। আবার এইটার আবার পলিপ্রেশন হয়ে হবে টি মেমোরি সেলস, টি হেল্পার মেমোরি সেলস অ্যান্ড দ্য টি cytotoxic memory cells. So memory will be there. So ultimately adaptive immunity is formations of antibody as well as for the memory of that offending agents. Now this is specific. This is a specific. So naive T cell, helper cells, these are important. Now I'm come across with some TH cell, that is helper cell. In the previous class, I remember that some subsets of T cell I have explained. What are those? কে কে বলতে পারবি? Because these subsets are important. Subsets mean কি? কিছু কিছু টাইপস অফ টি হেল্পার সেল আছে, অনেক রকম আছে, তার মধ্যে 5টার নাম বলেছিলাম। কে বলতে পারবে? কেউ কি নোট নিস না? এনিওয়ান? কি মনে নেই? ইয়েস, হ্যাঁ বল। TH1, very good. TH2, very good. TH17, TH regulatory, and TH follicular. These 5 important subsets are there. I can explain you why it was so much important, and this is important for your MCQ also, in your exam also. But always we escape from this way. আমরা এটাকে পড়ি না, আমরা টি সেল বলতে টি সেল বুঝি, বি সেল বলতে বি সেল বুঝি। টি সেলের কত রকম ভ্যারিয়েশনস আসছে এই ক্লাসে। একটা বললাম নাইভ টি সেল, যে কখনো অ্যান্টিজেন রেকগনাইজ করেই নি, সে জানেই না। দেন হেল্পার সেল উইল কাম। কিভাবে আসবে হেল্পার সেল? হেল্পার সেল আসবে বাই দ্য ডিফারেন্সিয়েশন অফ দ্য নাইভ টি সেল আফটার এক্সপোজিং ইনটু দ্য অ্যান্টিজেন। যেই অ্যান্টিজেন এক্সপোজার হলো সে টি হেল্পার সেলে পরিণত হলো, আর এ সেই দিকে সাইটোক্সিন-2 পরিণত হলো। এইটা হচ্ছে আমার সবসময় দিয়ে CD4 থাকবে, এটা আমার CD8 থাকবে। এর মধ্যে কোনো প্রবলেম নেই, কোনো রকম কোনো কনফিউশনস নেই। নাও দিস টি হেল্পার সেল 1, why it is important? টি হেল্পার সেল 2, why it is important? আমার দরকার কি ছিল এত জানার? প্রত্যেকটা জানার দরকার আছে। সেল ইমিউনিটি তো আমার এটা দিয়েই তো আমার হয়ে যেত, তাহলে আমি এটা নেওয়ার দরকার কি ছিল? দরকার চাচ্ছে, কিভাবে আছে আমি আসছি। ইটস ডিপেন্ডস, এই যে সাবসাইটসগুলো হচ্ছে, ইটস ডিপেন্ডস আপন 2 to 3 ফ্যাক্টরস। কি কি সেই ফ্যাক্টরসগুলো কি কি? না, আমার অর্গানিজমটা, অফেন্ডিং এজেন্টটা সেলের মধ্যে আছে না সেলের বাইরে আছে, নাম্বার 1। নাম্বার 2, আমার যখন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আসছে তখন তারা কি কেমিক্যালস মানে সাইটোকাইন্স রিলিজ করছে, তাহলে সাইটোকাইন্স ডিপেন্ডেন্স আর সাইটোকাইন্স রিলিজ টু differentiate into this way, this way, this way, this way. That means different cytokines are important for the differentiation between the different subsets. Eight are important. Different cytokines are important to differentiate into the different subsets. তাহলে এখন তোদের মনটাকে ফোকাস করে ফেল টি হেল্পার সেলের সাবসেটে। কেন না? these subsets are important. Ultimately these are all 5s are helpful for total immune system. How? I am coming. Cytokines are important. Organism offending agents সেলের ভিতরে আছে না বাইরে আছে, that's also important. Whether it is fungal or it is bacterial, it is important. As well as it is also important, আগের দিন বলেছিলাম যখন টি সেল অ্যাক্টিভেশন হয়, তাহলে একটু সাইডে যাই, টি সেল অ্যাক্টিভেশন কিভাবে হয়, কি বলেছিলাম? 3টে সিগন্যাল দিয়ে। মনে পড়ছে? দেখ অবস্থাটা দেখ তোদের। টি সেল অ্যাক্টিভেশন তো শর্ট নোটও দেয়। টি সেল অ্যাক্টিভেশন মানে কি? কখন টি সেল অ্যাক্টিভেশন হবে? নাইভ টি সেল অ্যাক্টিভেশন যে বললাম এখান থেকে হবে, সেটা কিভাবে হয়? এখানে কি লিখলাম? অ্যান্টিজেন। অ্যান্টিজেন তো এমনি এমনি আসে না, থ্রু দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস আছে। তাহলে সাপোজ এইটা হচ্ছে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। কি এটা? কি এটা? হ্যাঁ, MSC 1, 2, and this is antigen. এই যে অ্যান্টিজেনটা লিখেছিলাম এখানে, এই অ্যান্টিজেনটা এখানে আছে। এবারে আমি একটা নাইভ টি সেল আঁকবো, একটা বড় করে একটা নাইভ টি সেল আঁকলাম।
টি সেলের মধ্যে আমার কি আছে, কি কি আছে, টি সেল রিসেপ্টার্স আছে, টি সেল রিসেপ্টার আঁকলাম। আর কি আছে, CD4 আছে, নাইভ টি সেলস। আমার যখন আমার MSC2 এর সঙ্গে করবে তখন আমার কি 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 লাগবে, দিস ইজ কল্ড CD4। 4 তো 8 নয় তো, 8 নয় 4। তাহলে এই অ্যান্টিজেন and this T cell receptor, this is T cell receptors and this is MHC, a MHC2 is interacting as well as this CD4 interaction with this MHC। তাহলে এটা হলো হ্যান্ডশেক করলো। মনে কর তোরা একটা ডেটিং এ গেছিস, হ্যাঁ, হ্যান্ডশেক করলি, হ্যান্ডশেক করলেই সমস্ত কিছু হবে না। কি হবে হ্যান্ডশেক করে? দেন we want to come close together for the dating can be successful. So what is this, that's two hands? সেটা তাহলে কি হতে পারে, কিভাবে হতে পারে না, টু রিসেপ্টার্স আর দেয়ার। আগের দিন বলেছিলাম, সব ভুলে গেছিস দেখ, কি কি বলেছিলাম, যে টি সেল রিসেপ্টার্স থেকে আমার একটা রিসেপ্টর থাকে, তার নাম হচ্ছে CD28, CD28। ঠিক তেমনি ডেনড্রাইটিক সেল অর অ্যান্টিজেন প্রেসিং সেলে আরেকটা আমার রিসেপ্টর থাকে, তার নাম হচ্ছে B71, B72 এটসেট্রা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, হেভি ইম্পর্টেন্ট। সো দ্যাট ইজ কল্ড কো-স্টিমুলেশন। যখন হ্যান্ডশেক করছি বিটুইন দিস MSC2 antigen having antigen peptides, MSC2 having antigen peptides with the T cell receptor is a handshake. Now the second interactions you may consider as a kiss. So this is also happens to the bonding and the co-stimulations, right? মনে রাখতে হবে এইভাবে, হ্যান্ডশেক, ডেটিং এসেছে তারা for the interactions and this kiss between this and this happening through the receptors. T cell receptor এর লিপস এটা, ডেনড্রাইটিক সেলের লিপস হচ্ছে এটা। লিপস এর মধ্যে রিসেপ্টার্স আছে, কি আছে, রিসেপ্টার্স। এর মধ্যে কি রিসেপ্টর আছে, B71, B72, এটা আরো নাম আছে, CD80 লাইগ্যান্ড, আমি ওইদিকে যাচ্ছি না, এটা মনে রাখলে এনাফ। যদি 1 2 ভুলে যাস, শুধু যদি B7 বলিস বা লিখিস, দ্যাট ইজ অলসো এনাফ। এটা একটু কালারফুল হইতে নিজেরা যখন পরীক্ষা দিবে লিখতে পারে টি সেল অ্যাক্টিভেশন এই হচ্ছে, দ্যাট ইজ কল্ড co-stimulations. So whenever you are going to dating without co-stimulation, does not happen to long lasting relationship. So this is happens for the co-stimulations, right? So this is much more important. তাহলে এখানে কতগুলো জিনিস চলে এলো, দেখ, MSC এলো, টি সেল রিসেপ্টর এলো, CD4 এলো। তাহলে CD4 and their interaction is the first case. এই পিরিয়ডটা হচ্ছে ফার্স্ট সিগন্যাল, and the second signal is here. So what about the third signal? Whenever this is interaction, then these will release interleukin কি, receptor interleukin 2 আবার এখান থেকে বেরিয়ে একেই আবার কাজ করে, একে ডিফারেন্সিয়েট করবে, কিসে ডিফারেন্সিয়েট করবে, ইনটু দ্য টি হেল্পার সেল। তাহলে নাইভ টি সেল, দিস ইজ নাইভ টি সেল ইজ কনভার্টেড ইনটু দ্য টি হেল্পার সেল। এই এতক্ষণে এইটা এলো, বোঝা যাচ্ছে? Now these will differentiate into different subsets as per requirement of different cytokines. কেন এটা দরকার হলো? আগের দিন বলেছিলাম যে এটা যদি ওয়ার্মস থাকে, বড় ওয়ার্মস, তাহলে কি ম্যাক্রোফেজ ওকে এনগালফ করতে পারবে? ছোটবেলাতে ওয়ার্মস হয়েছে কারো, জানিস? দেখবি, জিজ্ঞেস করি, আমার পটির সঙ্গে বেরোচ্ছে ছোট্ট ছোট্ট পিন ওয়ার্ম, ছোট্ট ছোট্ট পিন ওয়ার্ম, মানে তুই চোখে দেখতে পাচ্ছিস, whenever you are কিছু দেখতে পাচ্ছিস, সেইটা আর একটা ভাইরাস ঢুকে যাওয়ার মধ্যে তফাৎ আছে। একটা ভাইরাসকে দেখতে পাচ্ছেন, করোনা ভাইরাস আমি দেখতে পাচ্ছি না তো, তাহলে তো ভালো হতো, তাহলে সহ্য করে ধরতাম, এই যাস না ওদিকে, ধরতে পারছি না। সো দিস থিংস আর ইম্পর্টেন্ট। একটা যদি এরকম করে একটা কৃমি থাকে, সেই কৃমিটাকে কি করে ম্যাক্রোফাজ বা ডেনড্রাইটিক সেল ফ্যাগোসাইটোসিস করবে? ইটস এ বিগ থিং। একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল, নিয়ে ওখান থেকে খেয়ে নিল, নিয়ে MSC প্রোডাকশনস করে ওর পেপটাইডসটাকে গিয়ে অ্যান্টিজেন বাইন্ডিং সেলস করলো। অ্যান্ড দিস থিংস হ্যাপেন্স হোয়ার ইন ইউর বডি। এটা কোথায় হচ্ছে বলতো? লিম্ফ নোডে।
লিম্ফ্যাটিক সিস্টেমে হচ্ছে। দিস থিংস আর হ্যাপেনিং ইন দ্য লিম্ফ নোডস। দ্যাটস ওয়াই সাম ইনফেকশন, সাম কেন, বেশিরভাগ ইনফেকশনে আমাদের দেখবি গ্ল্যান্ড ফোলে, গলার, মনে হয় চেস্টে একটা ইনফেকশন হয়েছে বা একটা পায়ে ইনফেকশন হয়েছে, ইঙ্গুনাল ক্যানেলে, ইঙ্গুনাল লিগেনে লিম্ফ নোড ফুলে গেল। দ্যাটস ওয়াই লিম্ফ নোডস এক্সামিনেশনস, নোট এক্সামিনেশনস ইজ ইন কেস অফ ইন জেনারেল সার্ভে। তাই তো বলা হয়েছিল তো, জেনারেল সার্ভেতে একটা লিম্ফ নোডস এক্সামিনেশনস ইজ ইম্পর্টেন্ট পার্ট। কেন? কারণ সাম ইনফরমেশনস ইজ গোয়িং অন ডিউ টু ইউর ইমিউনিটি। Whenever these things are happening, that means the accumulations of some T cell and antibody cells is going in the lymphatic system and lymph nodes. Lymph node টা বড় হবে, ওকে কাজ করতে হচ্ছে। lymph nodes এ কি আছে? cortex আর gyminal cortex আছে, medulla আছে। These things happens in the lymph nodes, and so that this T cell activations happens after the three signal. One signal is the interactions between these MSC and T cell receptor and CD4 and MSC, and second is the co-stimulations, that is the CD28 of the nerve T cells and B7 receptors in the কোথায়? antigen presenting cells. তাহলে B7 28 মনে রাখ, CD28 and B7 interaction is called co-stimulations, and this is important, most important. যদি আমার এটা না থাকে তাহলে এই সেলটা অ্যাক্টিভেশন হবে না। অ্যাক্টিভেশন না হলে ইন্টারলিউকিন 2 বেরোবে না, অটোক্রিনি এটা কাজ করতে পারবে না, ফার্দার সাবস্ট্রেট তৈরি হবে না, ডেফিসিয়েন্সি হবে না, ইট উইল নট ওয়ার্ক অ্যাট অল। রাইট? নাও দিস ইজ হ্যাপেন্স ইন দ্য লিম্ফেটিক্স, অ্যান্ড দিস ইজ হ্যাপেন্স বাই দ্য ইন্টারাকশনস, থ্রি সিগন্যালস। ওয়ান ইজ দ্যাট, টু ইজ co-stimulation, second, third is that cytokine release, that is interleukin 2. ফিনিশ। তো টি সেল অ্যাক্টিভেশনসের ফলে আমার পরে এইগুলো হবে। তাহলে টি হেল্পার সেলের ডিফারেন্সিয়েট করে সাবসেটস অফ টি সেল হচ্ছে। এবার TH1 কোথায় হেল্প করবে এবং কোন সাইটোকাইনের জন্য হেল্প করবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এর জন্য ইন্টারলিউকিন লাগবে, ইন্টারলিউকিন 12, এগুলো মনে না রাখলেও হবে, বাট ইট উইল হেল্প কোথায়? যেগুলো ইন্টারসেলুলার অর্গানিজম আছে, ইন্টারসেলুলার ভাইরাস, ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, মানে সেলের ভেতরে যেটা আছে, এইটা সেলের ভেতরে একে ড্যামেজ করবে। কিভাবে করবে? কারণ আফটার দ্য ফরমেশন অফ TH1 it will release some cytokines, specifically interferon gamma as well as interleukin 2. So these things are helpful for the destruction of the intercellular pathogens. Now this number 2 is very very important. এই যে আমরা এতক্ষণ ধরে হিউমোরাল ইমিউনিটি বললাম, সাইটোটক্সিক ইমিউনিটি বললাম, তার মধ্যে হিউমোরাল ইমিউনিটিতে দিস TH2 ভেরি হেল্পফুল। কেন? কারণ দিস অনলি দ্য টি হেল্পার সেল সাবসেটস activates the B cell for the productions of antibody. Remember this. As well as to some extent follicular also helps for the antibody productions through the B cell. তাহলে যেমন বললাম 2টা হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশনস করবে, তেমনি টি follicular cells or subsets of T cells will help for the antibody productions. Antibody productions is the ultimate aim, as well as memory cell formation is ultimate aim of our adaptive immunity. Adaptive immunity এত কিছু নেই, আমি সেলটাকে মারবো, কিভাবে মারবো, অ্যান্টিবডি দিয়ে আমি কিভাবে মারতে পারি। আফটার দ্য অ্যান্টিবডি প্রোডাকশনস অনেকগুলো কাজ করতে পারে ডাইরেক্টলি, দ্যাট ক্যান অ্যাটাক্স দ্য প্যাথোজেন্স অ্যান্ড ডিস্ট্রয় ইট, or antibody covers the antigens by the binding with the pathogen associated molecular patterns for the opsonizations through the complement system. Complement system function দিয়েছিলাম তো, কমপ্লিমেন্টটা পড়তে দিয়েছিলাম, কেউ পড়েছিস? কেউ পড়িস? তাহলে কি করে বুঝবি? সো কমপ্লিমেন্ট সিস্টেম উইল বি হেল্পফুল ইন দ্যাট ওয়ে। তাহলে এই যে 2টা খুব ভালো এক্সপ্লেনেশন যাবে, বোঝানো যাবে এই যে ওয়ার্মসের ক্ষেত্রে। কিভাবে না, এই 2টা যখন অ্যাক্টিভেট হয়ে গেল এবং তৈরি হয়ে গেল, দ্যাট উইল রিলিজ 3 থিংস। নাম্বার 1 interleukin 4, number 2 interleukin 5, and number 3 interleukin 13. তাহলে 4, 5, 13 ইন্টারলিউকিন তৈরি করলো, সাবসেটস অফ টি সেল TH2। বোঝা যাচ্ছে? TH2 তো তৈরি করলো। সাপোজ দিস ইজ এ TH2
that this is a cells and this is a Th2. It will release three things. One is interleukin 5 and is interleukin 13. এটাকে আমি এক্সপ্লেন হিসেবে করছি এইখানে। তো 4 এর কি কাজ? 4 এর কাজ হচ্ছে it activates the B cell to produce IgE antibody। বললাম অ্যান্টিবডি তৈরি করে। নাম্বার 5 মানে ইন্টারলিউকিন 5 কি কাজ করবে? This will activates the mast cell and eosinophil। নাম্বার 13, এই যে 13 নাম্বার 13 না, ইন্টারলিউকিন 13, it will কি করবে? It will line the mucosal cells of intestine, mucosal formations বল, মিউকাসা তৈরি করবে in the intestine। নিয়ে এবার এইখানে চলে আয়, এটা একটা ওয়ার্মস, কোনো একটা বাচ্চার বা বড়দেরও হয়, এটা ওয়ার্মস হয়েছে, তাকে মারতে হবে। দিস এ ফরেন বডি, দিস এ সেলফ অ্যান্টিজেন, নো নট অ্যাট অল, দিস এ ফরেন অ্যান্টিজেন। তাহলে বডি তো মারছে তাকে, কীভাবে মারবে? তাকে ডিস্ট্রয় করতে হবে। কীভাবে করবে? এই যে আইজিই গুলো বেরিয়ে গেল, সাপোজ দিস ইজ আইজিই অ্যান্টিবডিস, এরা কি করবে না এখানে গিয়ে আটকে যাবে। আইজিই গুলো এইখানে গিয়ে আটকে গেল, আটকে গেল, আটকে গেল। এবারে কি আসবে? এবারে কি করেছে? IL-5টা মাস্ট সেল আর ইওসিনোফিলকে স্টিমুলেট করে দিয়েছে, তারা এসে এখানে জড়ো হয়ে যাবে, জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গেল, জড়ো হয়ে গেল। এরা কারা? মাস্ট সেল বা ইওসিনোফিল, মাস্ট সেল বা ইওসিনোফিল। এরা কি করবে? এদের থেকে ভিতরে কি আছে? দ্য ডিফারেন্ট টাইপস অফ টক্সিক ম্যাটেরিয়ালস আছে, তারা গিয়ে এখানে ঢালবে, ভেতরে ঢেলে টক্সিক ম্যাটেরিয়াল ঢেলে এটাকে পুরো কুচি কুচি করে কাটবে। বোঝা যাচ্ছে? সো ইন দিস ওয়ে Th2 ইজ হেল্পফুল ফর দ্য অ্যান্টিবডি প্রোডাকশনস। তাহলে যদি কোশ্চেন আসে MCQ-তে, দ্য ফলোয়িং সাবটাইপস আর রেসপন্সিবল, সাবটাইপস অফ T cell রেসপন্সিবল ফর দ্য হিউমারাল immunity or humoral type of adaptive immunity। Humoral means antibody, মাথাতে সবসময় চলে আসবে চট করে। Humoral means antibody, humoral means body fluids, humor mean body fluids। So body fluids এ কি যাবে? body fluids এ আমার যাবে অ্যান্টিবডি। সো অ্যান্টিবডি উইল ফর্ম, কে ফর্ম করলো? যদি আমার এক্সাম্পলে থাকে, চয়েসগুলো থাকে Th1, Th2, Th2, তো Th2 is forming of antibody। Not only that IgE, it forms anything, can form as per requirement। আমি IgE বললাম ফর দ্য ইউর এক্সাম্পলটাকে নেব বলে, কারণ IgE ফর দ্য অ্যালার্জিক রিয়াকশনস ইজ অলরেডি নো দ্যাট এনি প্যারাসাইট ইনফেস্টেশনস কজিং দ্য অ্যালার্জিক রিয়াকশনস। ওয়াই দিস IgE লেভেল? আমরা অনেক বাচ্চাদের ক্ষেত্রে ক্রনিক ইনফেকশনস পাই যে IgE লেভেল অনেক হাই, অনেক হাই, 1300-1400 থাকছে। দ্যাট মিনস ইজ পারসিস্টেন্টলি অ্যালার্জিক টেন্ডেন্সি। অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে অ্যান্টি প্যারাসাইটিক দিয়ে দিই, খা কিছুদিন খেয়ে দেয়, বা অ্যান্টি অ্যালার্জি দিয়ে দিই। তাহলে IgE লেভেল সিরামে দেখা যায়। তাহলে এটা তো বাড়লো এমনি এমনি নয়, ইট উইল বাড়লো কীভাবে? ইন্টারলিউকিন 4 রিলিজের পর। ইন্টারলিউকিন 4টা বাড়লো কীভাবে? ফর দ্য প্রোডাকশন অফ দ্য Th2। Th2টা এলো কীভাবে? TH হেল্পার সেল, TH হেল্পার সেল এলো কীভাবে? নাইভ টি সেল, নাইভ সেল থেকে টি সেল হলো কীভাবে? ফর দ্য টি সেল অ্যাক্টিভেশন। টি সেল অ্যাক্টিভেশন কীভাবে হলো? ফর দ্য 3 signals। One is antigen presenting cells and another is a naive T cells। So interactions between these MSC with antigen and T cell receptor and CD4 interactions between the CD4 and the MSC molecule, one interactions, that is handshake, and the kissing part, that is CD8 and B7, is helpful for the more bonding, more activity, more interactions. Then the third signal, that is the interleukin 2 release। So 3 signals is important for the T cell activation। It happens, এটা কোথায় হচ্ছে? লিম্ফ নোডে। এটা হচ্ছে লিম্ফ নোডে, হচ্ছে ব্লাডের মধ্যে নয়। তাহলে এটা গেল কিভাবে? এই ডেনড্রাইটিক সেলটা ব্লাড থেকে লিম্ফ ভেসেলের মাধ্যমে, লিম্ফ ক্যাপিলারির মাধ্যমে, লিম্ফেটিক চ্যানেলের মাধ্যমে লিম্ফ নোডে চলে যাবে। কি অসুবিধা আছে? সো ইট উইল টেক টাইম, রাইট? সো অ্যাডাপটিভ ইমিউনিটি ইজ স্লো। যদি ডিফারেন্স লিখতে বলে, ইননেট ইমিউনিটি ইজ ফাস্ট and non-specific, and adaptive immunity is fast, slow and specific। স্লো কেন? এই যে যাবে, ওর ইন্টারাকশন হচ্ছে, এইটাকে তোকে নিয়ে আসতে হয়েছে এখানে, তার টাইম লেগেছে, বয়ে বয়ে নিয়ে গেছে, ইন্টারাকশন হয়ে গেছে। এইবার একটা কোশ্চেন আছে, যদিও তোদের অত জানতে হবে না। T
টি সেল এলেই যে এই অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড হবে নাও হতে পারে। There are different types of naive T cells are there, but only the specific receptor of that specific antigen will bind. বোঝা যাচ্ছে? That's why this is called specificity, character of the adaptive immunity. এখানে মনে কর আরো অনেকগুলো টি সেল ছিল, তাদেরও টি সেল রিসেপ্টর আছে, তাদেরও টি সেল রিসেপ্টর আছে, বাট দ্যাট ইজ নট স্পেসিফিক ফর দ্যাট অ্যান্টিজেন। তারা বেরিয়ে গেছে, তাদেরকে দরকার নেই আমার শরীরে। আমার দরকার আছে কার? যে এই অ্যান্টিজেনটাকে চিনতে পারবে। এই অ্যান্টিজেন চেনার ক্ষমতাটা শিখে এসছে ও কিন্তু থাইমাস থেকে। বুঝতে পেরেছিস তো? থাইমাস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড সো থাইমোসাইট সেলস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এডুকেশন অফ দ্য টি সেল, যে হুইচ অ্যান্টিজেন ইট উইল টেক, হুইচ উইল নট রিফিউজ, কোনটার সঙ্গে বাইন্ড করবে, কোনটার সঙ্গে বাইন্ড করবে না, দ্যাট ইজ স্পেসিফিক অ্যান্টিজেন ইজ ইম্পর্টেন্ট। সো নাও দিস ইজ এ টি হেল্পার 17। তাহলে 1 and 2 হয়ে গেল। 1 and 2 বোঝা গেছে। 2টা খুব ইম্পর্টেন্ট, কারণ ফর দ্য অ্যান্টিবডি প্রোডাকশনস অ্যান্ড অলসো ফলিকুলার অলসো ক্যান মেক অ্যান্টিবডি। এটা জিজ্ঞেস করবে না, কারণ এটা পুরো নিউ কনসেপ্ট। সো দিস 1 গন, 1 and 2 গন। এটা কিভাবে হচ্ছে বুঝতে পারলি? কিভাবে হচ্ছে? সাইটোকাইন্সের ডিফারেন্সের জন্য। সাইটোকাইন্স যেমন আমার অ্যাক্টিভেট করবে, ঠিক সেরকমভাবে কখনো TH1 হবে, কখন হবে না। যদি আমার ইন্টারলিউকিন 12 আসে, তাহলে আমার এখান থেকে TH1 হয়ে যাবে, মানে টি হেল্পার সেল থেকে সাবসাইট হয়ে যাবে TH1। বাট এইখানেতে আমার যদি একটা ইনফ্লুয়েন্স আসে ইন্টারলিউকিন 4 এর, তাহলে আমার হয়ে যাবে TH2। ইনফ্যাক্ট TH2টা তৈরি হওয়ার পরেও এ কিন্তু 4, 5, 13 ইন্টারলিউকিনস তৈরি করছে। 4 কি করবে? ফর দ্য অ্যাক্টিভেশন অফ বি সেল ফর প্রোডাকশন অফ IgE, and 5 for the activation of the mast cell and eosinophil, and 13 causing the mucosal layer. এটা কেন দরকার ছিল বলতে পারিস তোরা? 13 এ কি দরকার ছিল স্যার? কারণ ফর দ্য প্যারাসাইটিক ইনফেস্টেশন ইন দ্য মিউকোসাল ব্যারিয়ার ও চলে যাচ্ছে, তাহলে মিউকোসাল লাইনিং তৈরি করে দেবে ফর দ্য প্রিভেনশন, ফর দ্য ফার্দার ইনফেকশনস। নাও দ্য 17, রিমেম্বার, ইফ এনি অফ আস হ্যাভিং দ্য ফর্মেশন অফ T17 is less or নেই, that will suffer from chronic bacterial infections or chronic fungal infections. তাহলে যখন আমাদের ফাঙ্গাল ইনফেকশনস হয় বা কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, that will helpful, that is TH17 is helpful, and 17 name is given by the remembering that release of interleukin 17. তাহলে এইটা আমার কখন তৈরি হবে? এর জন্য সাইটোকাইন রিলিজ হবে, সাইটোকাইন্সের দরকার হবে যখন আবার TGF বিটা and interleukin 6 যখন আবার একে অ্যাক্টিভেট করবে, that will form TH17. TH17 acts for the fungal as well as extracellular bacteria. কেন কথাটা বললাম এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়া? কারণ ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া কিন্তু TH1 শেষ করে দেবে। তাহলে এক্সট্রাসেলুলার ব্যাকটেরিয়াকে কে করবে? এ। কাকে করবে? আর কাকে করবে? ফাঙ্গাল। সো এনি পেশেন্ট হ্যাভিং এনি পেশেন্ট না, এনি হিউম্যান বিং হ্যাভিং দিস লেস অ্যামাউন্ট, he or she will suffer with chronic bacterial infections. অনেক আমরা পেশেন্ট পাই, বাচ্চাদের ক্ষেত্রেও পাই। তখন আমরা অনেকক্ষণ পরে অনেকভাবে আমরা ভাবি যে কী হচ্ছে ব্যাপারটা, তাও দেখা গেল তা অনেক স্টাডি করে যে দিস থিংস আর লেস। কেন কি না, এইখান থেকে আমার দুটো ইন্টারলিউকিন বেরোয়, একটা হচ্ছে ইন্টারলিউকিন 17, দ্যাটস ওয়াই দ্য টার্ম ইজ 17, অ্যান্ড অলসো ইন্টারলিউকিন 22। এদের কি ফাংশনস? 17 এর ফাংশন হচ্ছে নিউট্রোফিলকে রিক্রুট করা। পড়া হয়েছিল, বলেছিলাম ইনফ্লামেশন আর ইমিউনিটি, এটাই হচ্ছে ডাক্তারি। ইনফ্লামেশন চ্যাপ্টার অ্যান্ড ইমিউনিটি চ্যাপ্টার, এটাই হচ্ছে মেডিকেল সায়েন্স। ইটস বিউটিফুল। ইমিউনিটি যদি বুঝতে পারিস, তাহলে তুই কি কাজ করছিস, কোন পেশেন্টকে কি দিচ্ছিস, কেন অ্যান্টিবায়োটিক দিবি, অ্যান্টিবায়োটিক দিবি না, কতদিন পরে IgM পাবি, কতদিন পরে IgG পাবি, সব উইল বি ক্লিয়ার ফর ইউ, and you will be a confident doctor to treat your patients, and diagnosis is much more easier because all the things are immunity. Whether it is a disease of asthma, it is a Crohn's disease, there is a lupus, there is a rheumatoid arthritis, whatever it may be, what is the infection is there, that is the immunity and inflammation. So in inflammations, recruitment is a term for the neutrophil, যেখানে আমার offending agents আসছে সেখানে আমার নিউট্রোফিল চলে আসবে। যেমন মনে কর ছোট্ট জিনিস, এখানে একটা তোর বয়েলস হয়েছে, এখানে একটা বয়েলস হয়েছে, একটা পিম্পলস হয়েছে, সেটা দেখলি হলুদ হয়ে গেল। হোয়াট ইজ দ্যাট মিন? দ্যাট মিনস ডেব্রিজ অফ নিউট্রোফিলস। ওখানে আমার ব্যাকটেরিয়া ঢুকেছিল, বডি আমাকে নিউট্রোফিল এনগেজ করেছে টু কিল দ্য ব্যাকটেরিয়া ফর দ্য বাইন্ডিং অফ ফ্যাগোসাইটোসিস,
বাই ডিফারেন্ট মলিকুলস। আমার ব্লাড ভেসেল থেকে নিউট্রোফিল আসে, এগুলো তোরা জানিস ভালো করে, কেমোট্যাক্সিস ওয়েতে, হ্যাঁ, এগুলো পড়বি ভালো করে। দিস থিংস আর ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড দিস উইল কাম, interleukin 17 will increase the recruitment of neutrophil. তাহলে আলটিমেটলি কি করছে? ইনফ্লামেশন করছে, মারার চেষ্টা করছে। ইফ ইট ইজ লেস, বেরোবে না। ইফ ইট ইজ নট দেয়ার, দেয়ার ইজ নো নিউট্রোফিল রিক্রুটমেন্ট। তাহলে একটা মনে কর এইচআইভি পেশেন্ট আছে, তার এইচআইভি ইমিউনিটি সাপ্রেসড হয়ে আছে পুরো। কেন না? এখানে টি হেল্পার সেলের ড্যামেজ হয়। এইচআইভির এত প্রবলেম কেন? টি হেল্পার সেলটা ড্যামেজ হয়ে থাকে। তাহলে সাবস্ট্রেস কিচ্ছু হচ্ছে না, দে আর প্রোন টু ইনফেকশনস। কেন? সাবস্ট্রেটই নেই, টি সেলটাই নেই, হেল্পার সেলটাই নেই। সো দ্যাটস ওয়াই দিস ইজ নট প্রেজেন্ট। অ্যান্ড দিস ইজ ইন্টারলিউকিন 22, ইটস কজিং দ্য অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডস ফর্মেশনস। এ কি করে না? অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডস, আলটিমেটলি অ্যান্টিবডি যাকে বলে। সো দিস ইজ অলসো অ্যান্টি মাইক্রোবিয়াল পেপটাইডস, মানে যে ব্যাকটেরিয়া ঢুকছে তার যে পেপটাইডস, তাকে মারার জন্য এ আবার রিলিজ করছে কিছু পেপটাইডস। সো দিস টু থিংস হেল্পস ফর দ্য প্রিভেনশন ফর দ্য ক্রনিক ইনফেকশনস অফ ব্যাকটেরিয়া as well as fungal infections. And that is bacterial infection is mostly in the extracellular, because Th1 is helps for the intercellular part, Th2 for the formation of antibody as well as parasite damage. Interleukin 4, 5 and 13 release for the subsets of T cell, the Th2, and interleukin 17, 22 is released from the Th17. Now the most important part I am coming, this is a regulatory cell. কেন দরকার? কোভিডের সময় দেখেছিলিস যে সাইটোকাইন স্টর্ম বলে কোনো ডাক্তারবাবু বলছে যে এতটাই ইমিউনিটি ওভার স্টিমুলেশন হয়ে গেছে যে পেশেন্টস ইজ ড্যামেজিং ইজ ওন সেলস। তাহলে আমার যদি সেলকে যদি ড্যামেজ করতে আরম্ভ করে ইমিউনিটি, তাকে আমি বলবো কি? অটো ইমিউনিটি প্রবলেম বা অটো ইমিউন ডিজিজেস লাইক রিমাটয়েড আর্থ্রাইটিস, লাইক কি বলবো লুপাস, লাইক আওয়ার উইলসন্স ডিজিজ। Different diseases are there, autoimmune diseases, lots of autoimmune diseases. সেখানে কি হয়? কারণ ইনফ্লামেশন হতেই থাকে, রেগুলেটর বলে কিছু থাকে না। সো টি রেগুলেটরি সেল, তাহলে নাও আই উইল লাইক টু কনসেন্ট্রেট অন দিস টি রেগুলেটরি সেলস। হোয়াট আর দোজ? তারা কি জিনিস তারা? তাহলে টি রেগুলেটরি সেল ইম্পর্টেন্ট। এই যে আমার ইন্টারাকশন হচ্ছে, এইখানেতে যদি টি রেগুলেটরি সেল যদি আমার এখানে কাজ না করে এবং এর স্টিমুলেশন যদি হতেই থাকে, মানে ডেটিংয়ে গেছিস আর ছাড়াছাড়ি ব্যাপার নেই, তাহলে কি হবে? বা আমার কাছে ফোন যাবে, পুলিশ আসবে, হ্যাঁ, ওভার স্টিমুলেশন হয়ে গেছে। সো দ্যাট মাস্ট বি দেয়ার সামথিং রিসেপ্টার্স আর দেয়ার, সাম রিসেপ্টার্স আর টু রিডিউস দিস কো স্টিমুলেশন। আমার এইটা নিয়ে চিন্তা নেই, আমার চিন্তা হচ্ছে কো স্টিমুলেশন। হ্যান্ডশেক তো ছেড়ে গেছে। Then this B7 and this CD28 ইন্টারাকশনটা কমাতে হবে। সেটা কমাবার জন্য B7 কে তুলে নিলেই হলো, B7 কে কোনোভাবে খেয়ে নিলেই হলো, তাহলে আর এদের ইন্টারাকশন হবে না। মানে মেয়ের বাবা বললো আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, B7টা ধর মনে কর মেয়ে, আর এটা হচ্ছে ছেলের বেশি দম আছে, না আমি যাবো না, এখনো থাকবো, স্টে করবো। মেয়ের বাবা বলে না, আমি তো অ্যান্টিডট দেব, সেই অ্যান্টিডটের নাম B7টাকে উড়ে দিলে আমার আসবে, হ্যাঁ না IL-10 বের করবে পরে। ইটস নট IL-10, দ্যাট ইজ সাম রিসেপ্টার্স হুইচ উইল বাইন্ড উইথ CD28কে বাইন্ড করে দেবে বা B7কে কমিয়ে দেবে। সেটা কি নাম তাদের? তার নাম হচ্ছে, আগের দিন বলেছিলাম, CTLA4। বোঝা যাচ্ছে? CTLA4 মানে সাইটোটক্সিক টি সেল অ্যান্টিজেন। যদিও এটা হেল্পার টি সেল, তাও নামটা করেছে CTLA4। যদি এটা ভুলেও যাস তাহলে আরেকটা আছে PD1, another component or receptor present in the antigen presenting cells, so that these can be destroyed. And reduce the co-stimulation
to reduce the hyperstimulation of immune response. তাহলে ইমিউন রেসপন্স ভালো, কিন্তু যদি ওভার ইমিউন রেসপন্স হয়, দ্যাট উইল ড্যামেজ আওয়ার ওন সেল। প্রবলেমটা এটাই। তাহলে ইমিউন সিস্টেম তখন আমরা স্টেরয়েড দিই। তো দ্যাটস ওয়াই ইন দ্য সেকেন্ড ওয়েভ কোভিড ইনফেকশনস, সাম অফ দেম হ্যাভিং সাম problem is that these regulatory actions done by the T regulations, by these component activations. The CTLA connections with the B7. তাহলে B7 কে সে খেয়ে নেবে। আর চলে আয়, if B7 is less, there is no questions of CD20 and B7 interaction. If CD20 and B7 interaction is less or not present, then there is no question of co-stimulation. If co-stimulation is absent, then the T cell activation is not efficient or হবে না, তাহলে ইন্টারলিউকিন 2 তৈরি হবে না, তাহলে আমার নাইভ টি সেল থেকে আর হেল্পার সেলে বা ফার্দার ইমিউন রেসপন্স হবে না। আমি সেটা চাইছি যখন আমার ইমিউন সিস্টেম চলে গেছে। মনে কর আমার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, আমার ব্যাকটেরিয়া মারা হয়ে গেছে, তাহলেও তুমি কেন একে অপরকে ধরে থাকবে? থাকা যাবে না। That will create you overstimulations. So to prevent this overstimulation of immune response, some sorts of T regulatory cell will help to suppress. That's why it is previously known as suppressor T cell. তোদের বই দেখবি আছে হয়তো। Suppressor T cell is not now, not it's obsolete the term is that T reg or T regulatory cells. It regulates this one. Not only this way. Another different study we have done, the different cancer and different diseases after the treatment of interleukin 2. মানে একটা পেশেন্টের একটা বাজে ক্যান্সার হয়েছে, আমি তাকে ইন্টারলিউকিন 2 দিয়ে দিচ্ছি, ইনজেকশন করছি, সাইটোকাইনস দিয়ে দিচ্ছি। তাহলে এটা কিভাবে প্রেজেন্ট করছে? মজার ব্যাপার আছে। এই টি রেগুলেটরি সেলটা মনে করো এরকম দেখতে। টি রেগুলেটরি সেলের মধ্যে অনেকগুলো ইন্টারলিউকিন 2 এর রিসেপ্টর থাকে। এগুলো সব হচ্ছে ইন্টারলিউকিন 2 রিসেপ্টরস। তাহলে ইন্টারলিউকিন 2টা আমার কোথায় কাজ করছিল? টি সেল অ্যাক্টিভেশনে, মনে আছে? থার্ড সিগন্যাল ছিল। সে কি করছিল? সে আমার স্টিমুলেশন করছিল। কিন্তু আমি বলছি উল্টোটাই। আমি কি বলছি? যে টি সেল অ্যাক্টিভেশন কমাবার জন্য আমি টি সেল ইন্টারলিউকিন 2কে দেব। এটা একটা কন্ট্রাডিক্টরি হয়ে গেল। এটা টি সেলটা অ্যাক্টিভেশনের জন্য ইন্টারলিউকিন 2 লাগে, আমি কমাতে চাইছি ইমিউন রেসপন্সটাকে, যেহেতু আমার কাজ হয়ে গেছে, বাট স্টিল আই এম স্টাডিং ফর ইন্টারলিউকিন 2 গিভিং ফর দ্য সাপ্রেস দ্য ইমিউন রেসপন্স। কীভাবে করবে? টি রেগুলেটরি সেল করবে। এ কি করবে? হি উইল কনজিউম অল দ্য ইন্টারলিউকিন 2 বাই দ্য কনজাম্পশন থ্রু দিস রিসেপ্টরস। বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি কনজাম্পশন করে দিই, তাহলে ওর কাজ করতে পারবে না, সেইভাবে করলো। আবার টি রেগুলেটরি সেল ইটসেলফ প্রডিউসেস 2 থিংস। একজন বলছিল একটু আগে, ইন্টারলিউকিন 10, আর কি করে না টিজিএফ বিটা। টিজিএফ মানে কি? টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা। টিউমার গ্রোথ ফ্যাক্টর বিটা and interleukin 2 are produced by the T regulatory cell. ইন্টারলিউকিন 10 এর কাজ হচ্ছে ম্যাক্রোফেজকে ইনহিবিট করে দেওয়া। তার মানে আমি ইননেট ইমিউনিটিকে সাপ্রেস করছি। ভাই তুই থাম। তুই না থামলে তুই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসাবে এইটাকে তুই লিম্ফ্যাটিক্সে নিয়ে চলে যাবি, টি লিম্ফোসাইটের কাছে গিয়ে তুই রিচ করে দিবি, যেটা ও করছিল। সেটাকে বলো তুই থাম, ওয়েট। এবং টিজিএফ গ্রোথ ফ্যাক্টর, it also inhibits the inflammation as well as it also helps to produce much more T regulatory cell. এই যে আমি এখানে লিখেছিলাম টি রেগুলেটরি সেলের জন্য আমার ইন্টারলিউকিন 6 আর টিজিএফ বিটা লাগে। তাহলে এটা আমার আসছে এখান থেকেই, তাহলে বেরোচ্ছে সেইটা লাগছে, সঙ্গে আমার টি রেগুলেটরি সেলকে বেরোচ্ছে। তাহলে আলটিমেটলি কি হলো? যে আমার ইমিউন সিস্টেমকে যদি আমাকে চেক পয়েন্ট করতে হয়, তাহলে টি রেগুলেটরি সেল ইজ মাস্ট, by which? By the connection of CTLA or PD1 to the engulf, or এটাকে বলা হয় ট্রান্স এন্ডোসাইটোসিস। B7 কে খেয়ে নেবে, B7 কে কমিয়ে দিচ্ছে। B7 কে চলো চলো বাড়ি চলো, তখন তো অনেক কাজ হয়ে গেছে। তো B7 will gone, so there is no interaction with the B7 and 28 CD28, so there is no co-stimulation, the suppression automatically.
and as well as this produces interleukin 10. It produces TGF beta. Interleukin 10 is reduce the macrophages. TGF inflammation decrease, as well as it produces much more T regulatory cell. তাহলে আরো তৈরি করছে, as well as consumption of the interleukin 2. এই জন্য কথাটা বললাম, interleukin 2 receptors T regulatory receptor সেলের মধ্যে থাকে, that's why it consume much more interleukin 2. তাহলে আমার যে থার্ড সিগন্যাল ছিল সেটাকেও ও কিন্তু নষ্ট করে দিচ্ছে, and that is essential to suppress your immune response. Suppress your immune response when? আমার যদি প্রথমে ব্যাগটা ঢুকলো, প্রথমে এই কাজ করবে না, কখন করবে? যখন আমার ওভার স্টিমুলেশন দিয়ে যাবে, দ্যাটস ওয়াই রেগুলেটরি, অ্যান্ড দ্যাটস ওয়াই উই আর হ্যাভিং 5 days of viral fever and then come down, সেরে যাচ্ছে। ইফ ইট ইজ প্রেজেন্ট, দ্য স্টিমুলেশন হয়ে যাচ্ছে, দ্যাট উইল ড্যামেজিং। সাপোজ ইন দ্য জয়েন্ট পেন, একটা জয়েন্ট পেনের ইনফ্লামেশন হলো, একটা ইমিউন রেসপন্স হলো, সে থামলো না, তার রেগুলেটরি সেল কাজ করছে না বা করতে পারছে না, বা তাদের ওই কো স্টিমুলেশন হয়েই আছে, that will what will happen? Chronic inflammations that landed into the rheumatoid arthritis. So any inflammations, if it is causing the chronic inflammations, and chronic inflammations is due to these T regulatory helper cell dysfunctions or less, that is dangerous. That's why to some extent আমরা কিছু সময় যদি কিছু বুঝতে না পারি যে কি হচ্ছে ব্যাপারটা, কেন এটা সারছে না, that may be scarf typhus, that may be some infections, multi-organ failure is going on, we always give a steroid. Steroid means inflammation decrease, T regulatory cells functions will increase, and so steroid will help for the time being, help করতে পারে। তারপর যদি বডি আমার মেকআপ করতে পারে যে T regulatory cells এলো, then that will damage. Follicular T cells is nothing but it releases the antibodies productions, যেটা বলছিলাম Th2 and follicular antibodies are important. So subsets of T cells are not a small thing, it is a very big things. I know that this class is very much cumbersome for you, but if you remember or to some notes you can give, it will be very much helpful for the further classes and further diseases itself. যখন তোরা ডিজিজ পড়বি, এই ক্লাসগুলো মনে রাখিস, তাহলে বুঝতে পারবি যে এই ক্লাসগুলো থেকেই তো অনেক কিছু প্যাথোজেনেসিস হয়ে আছে, দিস হ্যাপেনিং। ইয়েস, B7 এর সঙ্গে কানেকশন করছে CD28, co-stimulation বলা হয় এটাকে। CD28 in the T cell and B7 in the antigen presenting cells. B7 is a receptor, CD28 is also a receptor. This is combination is causing the stimulation, that's called co-stimulation. Co means what? আগে একটা স্টিমুলেশন হয়ে গেছে, কার মধ্যে হয়েছে? একটা হয়েছে T cell receptor and MSC and peptide, and CD4 and the MSC আঁকা ছিল, এখানে মুছে দিলাম। So these things are receptor stimulation for signal 1. Signal 2 is a co-stimulation between the CD28 of T cell and B7 of the antigen presenting cells in connections. যদি এটা হতেই থাকে, that is detrimental. This activation means interleukin 2 বেরোচ্ছে, and that will damage your own cell also. আমার ব্যাকটেরিয়া নেই, অ্যান্টিবডি প্রোডাকশন করছে, মারবে কাকে? সেলকেই মারবে, that's why causing the autoimmune diseases. So self and non-self কে চিনতে পারলে মুশকিল, that's why T regulatory cell comes for the combination of TG28 and CTLA that is present in the antigen presenting cells, reduce করে দেবে, ওদের co-stimulation হতে দেবে না, B7 টাকে নিয়ে নেবে। If B7 is gone, then there is no interaction of CD28 and B7. So if not there, then the question of co-stimulation is there. If there is no question of co-stimulation, there is no question of further activation of the T cell. আমি চাইছি আমার ইমিউন রেসপন্স হয়ে যাওয়ার পরে আমার T cell activationকে কমিয়ে দিই, that is the target, right? Thank you very much. প্রথমে আমাদের আজকে WBC RBC এর কাউন্ট কত হয়? WBC নরমাল কাউন্ট কত পার কিউবিক মিলিমিটার? RBC ঠিক আছে, তো এই কাউন্টটা আমরা করি, তো ম্যানুয়ালি যেটা করা হয় ল্যাবে, সেই কাউন্টটা আমাদের একটা স্যালিস হিমোসাইটোমিটার দিয়ে করে। কি বলে? স্যালিস হিমোসাইটোমিটার। তো আরবিসি কাউন্ট করা যায়, ডব্লিউবিসি কাউন্ট করা যায়, দুটো আলাদা আলাদা প্রসিডিওর আছে, অলমোস্ট সেম বাট কিছু টেকনিক্যাল ডিফারেন্স আছে যে কারণে আমরা করি। তো আমাদের কি লাগবে? একটা হিমোসাইটোমিটার লাগবে প্রথমে। হিমোসাইটোমিটারটা এরকম হয়, লাউড, ওকে।
এরকম এখানে একটা এইচ শেপের মাঝখানে গ্যাপ থাকে। দিস ইজ দ্য ডিপ্রেসড এরিয়া। এই এরিয়াটা ডিপ্রেসড, এই এরিয়াটা টোটাল এরিয়াটা, এটা আবার উঁচু, এই এরিয়াটা ডিপ্রেসড থাকে, ঠিক আছে, নিচু থাকে হলো। সো দিস ইজ দ্য ল্যাটারাল প্ল্যাটফর্ম। ল্যাটারাল কেন? সাইডে থাকলে আমরা এখন অ্যানাটমিতে শিখে গেছি ফার্স্ট ইয়ারে, আমরা ল্যাটারাল শব্দটা ইউজ করি। এটা হচ্ছে তাহলে কি প্ল্যাটফর্ম হবে? এটা হচ্ছে সেন্ট্রাল প্ল্যাটফর্ম হবে, রাইট? কারণ মাঝে আছে তাই এটা সেন্ট্রাল প্ল্যাটফর্ম। একটু ডাস্টটা দিকে এখানে ছিল তো সব। তো এই জায়গাটা আমরা কি করি? চার্জ করার জন্য ইউজ করি। এইখানটাই হচ্ছে কাউন্টিং চেম্বার। এবার এই জিনিসটাকে এখানে বলছে কাউন্টিং চেম্বার, ঠিক আছে। এই এক একটা জায়গাকে যখন আমরা ফোকাস করি, এবার এটাকেই আমরা ম্যাগনিফাই করে এইখানে দেখবো এই দিকে এই জিনিসটা কি হচ্ছে, ঠিক আছে। সো আমাদের এটা যদি আমরা ম্যাগনিফাই করি, এখানে ম্যাগনিফাইং গ্লাসে এরকম একটা ম্যাগনিফাই করলে এরকম বেরোবে। আমি আলাদা আলাদা দেখাচ্ছি, পরে আমি দেখাবো। এটা হচ্ছে আমার এক একটা ডব্লিউবিসি এরকম থাকে, ঠিক আছে। ডব্লিউবিসি কাউন্টিং চেম্বার এরকম থাকে, আর এরকম চারটে চারদিকে থাকবে, যেটা হচ্ছে এই এরিয়াগুলো, বুঝতে পারা যাচ্ছে তো। এরকম চারটে চারদিকে থাকবে, থাকলো এই কোণে একটা, এই কোণে একটা, এই কোণে একটা, মাঝখানে একটা আরবিসি চেম্বার থাকে। ডব্লিউবিসি চেম্বার কটা থাকে? এরকম 16টা, 16, ঠিক আছে। আমি ওটা সবাইকে ওইটা ওখানে দেখাবো পার্সোনালি, আপাতত বোর্ডে একটা বেসিক আলাদা আলাদা ধারণা দিচ্ছি। ডব্লিউবিসি কাউন্টিং চেম্বার এরকম হয় 4x4, তো এদিকে চারটে, এদিকে চারটে, ঠিক আছে। এবার এইটার ধারণাটা পাওয়ার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত হয়। এটা হচ্ছে কত হবে? 1 মিলিমিটার, এটাও 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, টোটাল 3। এখানেও তাই 1 1 1। এগুলো কেন ইম্পর্টেন্ট জানা? কারণ এটাতে কাউন্টিং না হলে করতে পারবে না, ঠিক আছে। সো এই যে চারটে, ঠিক আছে, এইটা হচ্ছে এই সাইডে, দিস ইজ 1 মিলিমিটার। সেম এখানে যখন আমি আরবিসি মাপছি, আরবিসিতে আবার 5x4 হয়, ঠিক আছে। এটা কত ছিল? 4x4, 16, এটা 5x4। সো এরকম ভাবে 5টা থাকবে, 5, ওকে, এরকম 5টা থাকবে। এইগুলোর মধ্যে আবার ছোট ছোট চারটে গ্যাপ থাকবে। সো দিস ইজ এরকম ভাবে গ্যাপ থাকবে। এবারে আরবিসি গুলো আমাদের কাউন্ট করতে হবে। এবার আমরা কি 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 কাউন্ট করি? সো এরকম যে ডব্লিউবিসি চেম্বার গুলো এরকম সাইডে চারটে থাকে, আমরা চারটে কাউন্ট করি। তো ডব্লিউবিসির ক্ষেত্রে আমরা চারটে ঘর গুনবো, কেননা সবগুলো ঘর গুনতে গেলে প্রচুর টাইম চলে যাবে। সো আমরা একটা অ্যাভারেজ ভ্যালু গুনি, এরকম কোণে যে চারটে থাকে সেরকম চারটে ঘর আমরা করি। আরবিসির ক্ষেত্রে আমরা সেম জিনিসটা করি, কিন্তু 5টা, যেহেতু এখানে 5x4 আছে, তো আমার একটা সেন্ট্রাল হয়, ঠিক আছে, এরকম ইউনিফর্ম হয় না। সো এই এই এন্ডের কোণেগুলো আমরা বলি, ঠিক আছে। পিকচারটা পুরোটা বোর্ডে ড্র করা যাচ্ছে না, অনেক বড়, এখানে উঠে আসে সবাই। এই যে দেখুন 1 2 3 4, 2 3 4, ঠিক আছে, 5। এবার এইখানে আবার এক একটা 16। সো দেয়ার আর 5, 1 2 3 4 5, প্রত্যেকটার মধ্যে 16 করে। তো দিস ইজ দ্য টোটাল ডব্লিউবিসি। এবার আমরা কোন 5টা গুনবো বললাম? মিডলেরটা, ঠিক আছে, এটা 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 এখানে দাগ টানা নেই কারণ পুরোটা হিজিবিজি হয়ে যাবে, তাই এটা, এই 5টা আমরা গুনবো। আর ডব্লিউবিসির ক্ষেত্রে আমরা কোনটা গুনছি? কোণের চারটে। সো এটা 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 এটা। এবার এটা একটা নাইস হতো যে পুরোটা বোর্ডে আঁকতে গেলে প্রচুর সময় লাগবে, তো ওই জন্য আমি আর এখানে আঁকলাম না। সো দিস ইজ দ্য মানে মেইন থিং। নেক্সট, এখানে অল্প ছেলে আছে, তাই পরের দিন থেকে বোর্ডে আমায় আগে এঁকে রাখতে হবে। কাম হিয়ার, একজন একজন করে চলে যাবে আর একজন একজন করে আসবে, তাড়াতাড়ি। ওই যে ছবিটা দেখালাম কোণের চারটে, পুরো জিনিসটা এরকম হয়, ঠিক আছে, ঠিক আছে। এই যে এখানে ডব্লিউবিসি এই চারটে 4x4 আমরা কোণে এরকম ভাবে মাপি। দিস ইজ দ্য আরবিসি চেম্বার ইন দ্য সেন্টার, ঠিক আছে। এখানে আমরা 5টা মাপি। সো এখানে 5টা আছে, 1 2 3 4 5, 5টা আছে। বাট এই 5টার আবার মধ্যে কিন্তু 1/4 1/4 করে, ঠিক আছে। আর কি বলেছিলাম? দিস ইজ 1 মিলিমিটার, দিস ইজ 1 মিলিমিটার, দিস ইজ 1 মিলিমিটার, দিস ইজ এ টোটাল কাউন্টিং চেম্বার। ওকে, নেক্সট
চেম্বার থাকে আমার দুটো দুটো এরকম থাকে, ঠিক আছে। এইগুলো হচ্ছে কি আমার আরবিসি আর ডব্লিউবিসি পিপেট। পিপেটের কাজ কি? ফ্লুইড ড্র করা। সো এটা আমার ফ্লুইড ড্র করতে আর নিউবার্স চেম্বারে চার্জ করতে ইউজ হয়। সো নিউবার্স চেম্বারের কথা যখন বলছি তখন পুরোটা বলি। এই নিউবার্স চেম্বার আমরা যেটা দেখলাম এটার কিন্তু ইমপ্রুভ নিউবার্স চেম্বার। ওকে, বইতে ইমপ্রুভ শব্দটা পাবে। হোয়াই ইজ ইট ইমপ্রুভড? কারণ আগে যেটা ছিল ওই মাঝখানে যে আরবিসি বলছিলাম না, পাঁচটা পাঁচটা ভাগ, আগে ওটা 4x4 ছিল, মাঝেও 16 ছিল। সো এটা হচ্ছে পুরানোতে ছিল। আর একটা টমাস চেম্বার বলে এর আগে মাপা হতো, যেটা মাঝখানে যেটা চৌকোটা আরবিসিটা ওটা গোল থাকতো, ঠিক আছে। টমাস চেম্বার, বাট এগুলো জিজ্ঞেস করে না, অনেক পুরানো সময়ের, এখন ইউজ হয় না। ইমপ্রুভড অ্যান্ড ইয়ের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করতে পারে। ইমপ্রুভটাই 5x4 আরবিসি আর পুরানোটায় 4x4 ছিল, যেটা নর্মাল পুরানো ওল্ড নিউবার্স চেম্বার। তো এসব চেম্বার হয়ে গেল। এবার আমার পিপেট। পিপেটে কি থাকবে? কিছুই না, একটা হচ্ছে এরকম বডি, একটা হচ্ছে বাল্ব, দেন বাল্বের পর এরকম ভাবে উঠবে, দেন আমার একটা রাবার টিউব, দেন দিস ইজ দ্য মাউথ পিস। এখানে একটা বিড, ঠিক আছে। আরেকটা আমি আঁকি এখানে, সেম। সো এবার আমার ডিফারেন্স করতে হবে কোনটা কি, ঠিক আছে। সো এটা আমি একটু কালার করলাম। সো লেটস থিঙ্ক অ্যাবাউট দিস ইজ দ্য রেড ওয়ান। রেড ওয়ানের ডিপ কি হবে? এইখানটা মাউথ পিসটা আর বিটটা রেড থাকবে, সিম্পল। তাহলে এখানে ডব্লিউবিসি পিপেটে কি হবে? এর কালার আর কালারটা কি হবে? হোয়াইট হবে। ভাবার তো কোনো রাস্তা নেই, এমনি মাথায় আসার কথা, নাহলে আমি চিনবো কি করে? এটা হোয়াইট হবে, এটা রেড হবে, ব্যাস ওই দেখে আমি চিনে নেব। শেপ মোটামুটি সমান হয়। এই যে দিস ইজ, এই যে হোয়াইট বিড এটা, ঠিক আছে, আর এই যে মাউথ পিস হোয়াইট, তার মানে এটা কি? ডব্লিউবিসি। এখানে একটা বিটটা হচ্ছে লাল আর এটা হচ্ছে রেড, সিম্পল। চিনতে দিলে চেনা, না চেনার কোনো উপায় মানে না চেনার, না চিনলেই অবাক হওয়ার কথা, কালার ব্লাইন্ড না হলে চিনে যাবে। সো 2 নাম্বার কথাটা হলো মার্কিং, ঠিক আছে। মার্কিং এ আমার আরবিসির ক্ষেত্রে আমার মার্কিং হবে কত অবধি? কে বলতে পারবে? কেউ পড়ে এসছে? 101, ঠিক আছে। ডব্লিউবিসির ক্ষেত্রে মার্কিং হবে 11, ঠিক আছে। এবার যখন এবার আমার এখানে নিচের মার্কিং সমান 0.5 mm একটা আর 1 এ একটা। সো এবার আমি আগে পিপেট গুলো চিনলাম, কারণ আরবিসি মাপতে গিয়ে ডব্লিউবিসি পিপেটে নিয়ে নিলে তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো এবার আমি পুরো প্রসিডিউরে চলে গেলাম। প্রথমে আমি পিপেটটা চিনবো, চিনে এবার আমি কি করব? ফ্লুইডটা টানবো কি করে? এই যে এইটা যেটা আমি প্রথমে প্রিক করব, প্রিকে যে ড্রপটা আছে, তো দিস ইজ এ ক্যাপিলারি টিউব, রাইট? সো ক্যাপিলারি টিউবে যখন আমি এরকম ভাবে নিচ্ছি, ঠিক আছে, এরকম ভাবে যখন একটা ফুটো করে এখানে দিচ্ছি, তো অটোমেটিক্যালি ওটা সাকশন হবেই। সো ইউ হ্যাভ টু মেনটেন এ সার্টেন অ্যামাউন্ট। কত অ্যামাউন্ট? এবার ধরো তুমি এখানে এরকম দিয়েছো, হ্যাঁ, এবার সাকশন অ্যামাউন্ট সবসময় কন্ট্রোল করা যায় না, একটু একটু ওপর অব্দি টেনে নিলে, এত অব্দি ধরো টেনে নিয়েছো, কি করবে? কিছুই করবে না। এখানে একটা স্পঞ্জওয়ালা তুলো এখানে লাগালে, বা এখান থেকে একটু ফু দিলেও হয়, এটাকে কমিয়ে তোমার মোটামুটি এই অ্যামাউন্টে আনতে হবে। কেউ বেশি নিয়ে নিলে বা কম নিয়ে নিলে ওটা টেনে বাই করে অ্যাডজাস্ট করবে, ঠিক আছে। নাও দিস, এই আঙুলটা এখানে চেপে আঙুলটা ছাড়লেই ওখানে মানে অ্যাডজাস্ট হবে। যেমন ভাবে ক্যাপিলারি, বিটিসিটিতে ক্যাপিলারি তো করেছো, তো বিটিসিটির পরে আশা করি আর ক্যাপিলারি কিভাবে মানে হ্যান্ডেল করতে হয় বোঝাতে হবে না, সেম সেম প্রসিডিওর এখানেও তাই। এতটা আমি ব্লাড নেব, নিয়ে নিলাম। এবার ফ্লুইড কতটা নেব? ফ্লুইড হচ্ছে আমি এটাতে এতটা নেব। এবার ফ্লুইড শব্দটা যখন আমি বললাম, তখন এবার কথাটা হলো কি ফ্লুইড, কিসের ফ্লুইড? সো আরবিসির ক্ষেত্রে হেমস ফ্লুইড, ইয়েস। আর এটার ক্ষেত্রে টার্কস।
টার্কস ফ্লুইড। কম্পোজিশন, কম্পোজিশন কি হবে বলছি। কম্পোজিশন হবে হেমস ফ্লুইডের কম্পোজিশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট আর মার্কুরি ক্লোরাইড। ওকে, সো হেমস ফ্লুইড কি থাকছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট আর মার্কুরি ক্লোরাইড। প্রত্যেকটার কাজ আছে। সোডিয়াম ক্লোরাইড কি করবে, এটাকে আইসোটনিক রাখবে। কারণ এবার আইসোটনিক রাখার ইম্পর্টেন্স কি, আইসোটনিক না রাখলে ওটা কি হবে, মানে শ্রিঙ্ক হয়ে যেতে পারে আরবিসি বা বার্স্ট হয়ে যেতে পারে। কারণ ফ্লুইড ভেতরে বাইরে করবে, যদি আইসোটনিক না থাকে তো আইদার ফ্লুইড ঢুকবে কিংবা বেরোবে। হ্যাঁ, সো দ্য সেল উইল গেট ডিস্ট্রয়েড অর ডিফারেন্সিয়েটেড শেপ। সো মাপতে অসুবিধা হবে, প্রবলেম হয়ে যাবে কাউন্ট। এটা সোডিয়াম সালফেটের কাজ কি, সোডিয়াম সালফেটের একদম তাই। আর এই জিসিএল2 হচ্ছে একটা অন্যান্য এক্সট্রা ফ্লুইড আছে, সেই ফ্লুইডগুলোর অন্যান্য সেলগুলোকে মারতে সাহায্য করে আর টু প্রিজার্ভ দ্য সলিউশন, কোনো রকম কন্টামিনেশন থেকে বাঁচায়, যেটা ও বললো যে অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ এইগুলোকে মানে বাইরে, এবার ওগুলো থাকলে কন্টামিনেটেড হয়ে যাবে, তো ওইটাকে নষ্ট করে। এই তিনটে জিনিস এখানে থাকে। টার্কস ফ্লুইডে আমার কি কি থাকে, গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, জিনসান ভায়োলেট, জিনসান ভায়োলেট। আরেকটা জিনিস আমি মেনশন করিনি, এটা হচ্ছে এইগুলো হচ্ছে আমার জলও থাকবে কিন্তু ডিস্টিলড ওয়াটার, ঠিক আছে, এমনি কলের জল নয়, ডিস্টিলড দেবে। কলের জল দিলে কি হবে, কন্টামিনেশন হয়ে যাবে, ওর কাজ বেড়ে যাবে। এখানেও তাই, আমি জলটা এখানেও তাহলে ডিস্টিলড ওয়াটার থাকবে, ঠিক আছে। এটা গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড আর জিনসান ভায়োলেট। ওকে, জিনসান ভায়োলেটের কাজ হচ্ছে নামই বোঝা যাচ্ছে স্টেন করা। এবার তুমি যখন মাইক্রোস্কোপে দেখছো, you have to stain the cells. When there is numerous amount of cells, you have to stain certain cells. Okay, stain না করলে তুমি, কারণ ওখানে তো কেন স্টেন করার গুরুত্ব, এইখানে প্লেটলেট থাকছে, আরবিসি চেম্বারে কিন্তু আরবিসি থাকছে, আর কিন্তু এইখানে হচ্ছে প্লেটলেট থাকছে, ডব্লিউবিসি থাকছে, সো প্লেটলেট কাউন্ট হয়ে যেতে পারে। সো ইউ হ্যাভ টু স্টেন দ্য ডব্লিউবিসি স্পেসিফিক্যালি টু কাউন্ট ইট, রাইট। তো সেই কারণে আমি এখানে, আচ্ছা আজকে তো এরকম কেউ নেই তো যার বাংলা বোঝে না, রাইট। সো জিনসান ভায়োলেটের স্টেন এটা। আর গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিডের কাজ কি, অন্যান্য যে সেলগুলো আছে আরবিসি, ওটাকে খানিকটা করে ব্রেকডাউন করবে যাতে আমার কাউন্টিং এর সুবিধা। ওকে, হয়ে গেল। তো টার্কস ফ্লুইড আর হেমস ফ্লুইড। এবার ফ্লুইড আমি এবার নিলাম, এবার আমি একইভাবে ক্যাপিলারি ওখান থেকে ধরে, এখানে তোমাদের একটা এরকম ছোট্ট কাঁচের একটা গ্লাস দেওয়া হবে, এরকম এরকম একটা ছোট্ট গ্লাস থাকে লাইক দিস। ওকে, এরকম একটা গ্লাস থেকে, এটা আমি সাইড থেকে আঁকলাম। হ্যাঁ, এইখানে উপর থেকে এরকম দেখতে হয়, এখানে একটা ছোট্ট ডিপ্রেশন টাইপের থাকে, এইখানেই ফ্লুইডটা তোমার দেবে, ওইখান থেকেই তোমাকে এইখান থেকে সাক করে নিতে হবে এখান থেকে। তো এবার আমি ডব্লিউবিসিতে 101 অবধি নিলাম, এটাতে 11 অবধি নিলাম। এই 111 বারবার ইম্পর্টেন্সটা কি, এবার তোমার যদি বলে যে ডিফারেন্সিয়েট বিটুইন আরবিসি পিপেট অ্যান্ড ডব্লিউবিসি পিপেট, প্রোভাইড মি 3 পয়েন্টস। প্রোভাইড কে বলবে, ওই ছেলেটা বল, এই তো এক্ষুনি বললাম তো। হ্যাঁ, দেন একটা হলো রেড বিড, হোয়াইট বিড দুটো হলো, রেড মাউথপিস, হোয়াইট মাউথপিস দুটো হলো, আর একটা ফালতু বাল্ব লার্জার হবে। কেন, এই যে যেহেতু 101 অব্দি আছে, তো ডেফিনেটলি এখানে বাল্বটা তো লার্জার লাগবে, কারণ অ্যামাউন্টটা বেশি। তো 101 অব্দি যেতে গেলে ক্যাপিলারির মোটামুটি অ্যামাউন্টটা তো দুই ক্ষেত্রেই সেম। তো আমার যে এক্সট্রা ফ্লুইডটা, হোয়ার ইট ইজ অ্যাডজাস্টেড ইন দ্য বাল্ব, so the bulb will definitely be bigger in the WBC, sorry RBC, WBC উল্টো লিখেছি, ওকে, নিচটা উল্টো হয়ে গেছে। ওকে, সো জেনসন ভায়োলেট, জেনসন, GENTION ভায়োলেট, জেনসন ভায়োলেট। H2O মেনশন করতে কেউ ভুলবে না। নাও
এই দুটোর ইম্পর্টেন্স তো বোঝা গেল, এত অব্দি ব্লাড আর এত অব্দি ফ্লুইড। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস, এটা পরে আসছি। প্রথমে তো আমি এবার টেনে নিলাম, যথারীতি এটা উপরে উঠে যেতে পারে, এই হয়ে যেতে পারে, তো তোমাকে ওটা অ্যাডজাস্ট করে 101 অব্দি নিতে হবে। সো এবার 101 এর মধ্যে আমার, এবার তুমি নিয়ে তুমি ওখানে চার্জ করেছো, চার্জ করে এবার তুমি কাউন্ট করবে। এবার সিন্স ওখানে সবাই দেখে নিয়েছো, সো নাও আমি কাউন্ট করলাম। ধরো আমার কাউন্টিং চেম্বার লাইক দিস, 1 2 3 4 এরকম কাউন্টিং চেম্বার আমার ছিল, ঠিক আছে। ডব্লিউবিসি গুলো 4টে, প্রথমে আমি ডব্লিউবিসিটা মাপবো। ওকে, সো এইখানে আমি একটা মাপলাম, সাপোজ এখানে এলো 95, এই দিকের কোনটা যেটা ওখানে এলো সাপোজ 88, এই দিকের কোনটায় সাপোজ এলো 103, এই দিকের কোনটায় সাপোজ 100। সো এরকম কিছু একটা ভ্যালু আসবে। ওকে, সো এবার এই 4টে ভ্যালু তুমি যোগ করবে, ঠিক আছে। এবার মাপার গুরুত্বটা এখানেই। এবার তুমি এই যে চার্জ করছো, চার্জ করার সময় আগে তোমাকে দেখে নিতে হবে যে তুমি যে ফ্লুইডটা চার্জ করছো সেটাতে সেল আছে কিনা। একের গুরুত্বটা এখানেই আসে। প্রথমে আমি ব্লাডটা এখান থেকে নিলাম, যেই আমি ফ্লুইডটা নিচ্ছি ব্লাডটা তো ঢুকে যাচ্ছে পেছনে, রাইট। সো নলের মুখটায় কি থাকছে, ফ্লুইড থাকছে। তো তো মিক্স তোমাকে 3-4 মিনিট এবার এরকম ভাবে হাতের মধ্যে, কোথাও লেখা আছে 3 to 4, কোথাও লেখা আছে 4 to 5, অ্যাভারেজ 4 minutes ইজ এনাফ টু মিক্স দিস ফ্লুইডস ওয়েল, ব্লাড ওয়েল, ঠিক আছে। তো এবার আমি নিলাম, মিক্স করলো, ঠিক আছে, মিক্স হলো, বাট স্টিল আমাদের হতেই পারে যে শুরুর দিকটায় যেহেতু ব্লাডটা ঢুকে গেছিল ভেতরে, সো মেবি দেয়ার আর লেস মানে সেল, সো এটাকে সেল ফ্রি এরিয়া বলে। দিস ইজ নট এক্স্যাক্টলি সেল ফ্রি, দিস ইজ স্কার সেল এরিয়া, অনেক কম সেল এখানটা থাকে বলে ধরা হয়। সো উই হ্যাভ টু ডিসকার্ড সাম অ্যামাউন্ট অফ ফ্লুইড, ওকে, টু বি সেফ। ডেফিনেটলি শিওর করার জন্য যে আমার যে সেলগুলো দিচ্ছি, মানে যে ফ্লুইডটা দিচ্ছি তাদের সেল পুরোটাই আছে, মানে ইউনিফর্মলি আছে, স্কার্স নয়, ঠিক আছে। তাই জন্য আমি 1 ml বার করে দেবো। একের গুরুত্বটা এখানে। প্রথমে আমি নিলাম, মিক্স করবো 101 অব্দি রেখে, জাস্ট বিফোর চার্জিং ইট ইন দ্য নিউবার্স চেম্বার আমি ফু দিয়ে এখান থেকে 1 ml বার করে দেবো, এখান থেকেও 1 ml বার করে দেবো, টু এনশিওর দ্যাট হোয়াট এভার ফ্লুইড এতটা এরিয়ার মধ্যে ডেফিনেটলি সেল আছে, রাইট। এটার মধ্যে একটু ডাউটফুল যে কম থাকতে পারে, এই থাকতে পারে, ওকে। সো আমি রিস্ক না নিয়ে এই 1 ml বার করে দেবো। দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস ওয়ান, রাইট। আর এটা আমাদের এই ওয়ানটা আমাদের এবার মাপতেও সাহায্য করবে। 1 আছে বলেই 101, 11 এইভাবে নেওয়া আছে যাতে আমার গুনতে সুবিধা হয়, রাইট। 1 এটা মাইনাস হয়ে যাবে, এবার সেটা আমি পরে আসছি। তো এইখানে হচ্ছে এই গল্প এভাবে হয়। তুমি এবার এটা নিয়ে নিলে, চার্জ করলে। এবার চার্জ করার সময় হোয়াট ইজ দ্য প্রসিডিউর অফ চার্জিং, কি হয়, প্রথমেই আমি বলেছি যে দুটো এরিয়া থাকে। এবার আমি সাইড থেকে যদি দেখি জিনিসটা এরকম, ঠিক আছে। এবার আমি এইখান থেকে দেখছি নিউবার্স চেম্বারটা, ঠিক আছে। তো দিস ইজ সেই ল্যাটারাল প্লেট যেখানে যেখানে মাপবো আমি, এটা হচ্ছে ল্যাটারাল প্লেট, এটা হচ্ছে সেন্ট্রাল প্ল্যাটফর্ম, এটা হচ্ছে এইচ এর ওইটা, এইচটা যেটা ছিল না, এইচ এর যে এই সাইডটা, এটা হচ্ছে এইটা, এই দুটো এইচ আমি সাইড থেকে দেখছি। এইখানটা জিজ্ঞেস করে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, হোয়াট ইজ দ্য হাইট। এইটার আরো তোমার ভলিউমটা মাপতে এটা কাজে লাগবে, যে কতটা ভলিউম আমার ব্লাড ছিল। এই হাইটটা কত হয়, একদম সামান্য 0.1 মিলিমিটার, ওকে। দিস গিভস ইউ দ্য ডেপথ। যদি আমি ডেপথ না দিতাম, এটা যদি পুরোটা সেম অ্যামাউন্টে হতো, মানে সেম এতে হতো, তাহলে কভার স্লিপটা দিলে এই আমি ফোকাস করতে পারতাম না। ফোকাস করার জন্য আই নিড সাম সেলস ইন দিস প্ল্যাটফর্ম, রাইট। সো যদি আমি ওখানটা ছোট না রাখি, একটু নিচে না রাখি, আমার ব্লাডটা ঢুকার জায়গা পাবে না। সো আমি ফোকাস কি করব, প্রথম কথা এটা। আর এটা একটা, সো এই ভলিউমটা তোমাকে দেখতে হবে। তো এখানটা একটু ডিপ্রেসড ওই কারণে থাকে, ওকে, এইরকমই ডিপ্রেস থাকে। এবার তুমি কভার স্লিপটা দিলে, কভার স্লিপটা তো এইভাবে কভার করে দিচ্ছে, ঠিক আছে। এবার এই কভার স্লিপের উপরে তুমি তখন মাইক্রোস্কোপ আনছো, দিয়ে দেখছো, রাইট। সো কি দেখবো আমি, সেই ফ্লুইডটা কোথায় থাকবে, দ্য ফ্লুইড উইল বি হিয়ার, ওকে। ওই জন্যে যখনই তুমি এইখানে যেই ফ্লুইডের মুখটা এখানে আনবে ডিফিউশনের মাধ্যমে, একদম অটোমেটিক্যালি দেখবে ব্লাডটা সুন্দর করে ওরকম কভার স্লিপের তলা দিকে চলে গেছে, বিকজ অফ দিস গ্যাপ, রাইট। সো এই এবার এইটাই হচ্ছে এইচ। তুমি এবার নিউবার্স চেম্বারটা এইখান থেকে দেখছো, তো এইচটা এরকম, ওকে। এই যে আমরা
নিউমাস চেম্বারের এইচটা দেখেছিলাম, দিস আমরা এই সাইড থেকে দেখছি এবার, ঠিক আছে। সো এইটা হচ্ছে উঁচু এরিয়া দুটো, ওকে, এই এরিয়াটা উঁচু, এই এরিয়াটা হচ্ছে স্লাইটলি নিচু, আর এই এরিয়াটা আবার উঁচু, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমি কভার স্লিপটা দেবো, মানে এইখানটা অ্যাকচুয়ালি এই পুরো এরিয়াটাই আমি কভার স্লিপটা দেবো। এটা আমি সাইড থেকে দেখছি, কভার স্লিপটা এইভাবে দিয়েছি, ধরে না এইভাবে রাখা আছে। সো এবার বোঝা গেল জিনিসটা কি, এই যে ডেপথটা এটা হচ্ছে এটা। তো আমি মাপলাম, এইবার আমার কাউন্টিং এ যেতে হবে। আমি যা আমার প্রসিডিওর করলাম, কত এক্স এ দেখা হয়, ইউনিফর্ম 40x, ডব্লিউবিসি 40x। এইটা যদি কারোর অসুবিধা হয় আরেকবার বলো, আমি আরেকবার দেখাচ্ছি। কেউ বুঝতে পারলো ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কোথায় থাকে? কারোর অসুবিধা আছে? বুঝতে পেরেছি, ঠিক আছে। সো এবার 40, এবার আমার দেখতে হবে, আমি বিড ওটা চিনে ঢুকালাম, ঠিক আছে, ওটা চিনে নিলাম, ওখান থেকে ব্লাডটা নিলাম, ব্লাড দিয়ে মিক্স করলাম 3-4 মিনিট ধরে, কোনটায় কোন ফ্লুইড দিতে হবে আমি দেখে নিলাম, মিক্স করে আমি তারপরে এখানে আমি দিলাম, এখানে জিনিসটা চলে এলো, 40x এর মাইক্রোস্কোপে ফোকাস করলাম, আরবিসি ডব্লিউবিসি চেম্বার চিনলাম, এবার আমি কাউন্ট করব একটার পর একটা। সো কাউন্টে আমি কিভাবে করব, দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। যারা একটু অঙ্ক ভালোবাসে বা তাদের খুব ভালো লাগবে, এটা একদমই সহজ। না বুঝতে পারলে খুবই কঠিন, আর বুঝতে পারলে খুবই সহজ, এমনিই করে দেবে। এইখানেই ওই 1 mm এর গুরুত্বটা আছে, রাইট? এটা ভালো করে আঁকতে হবে, আলফাল করে আঁকলে হবে না। সো এটা আরো থাকে ওদিকে, আমি এটা জাস্ট সুবিধার্থে আমি এরকম ভাবে দিলাম, দিস ইজ দ্য WBC of one side, this is the WBC of one side, okay? So আমি 4টে নিয়েছি, এখানে আরো অনেক চেম্বার থাকে, ডোন্ট থিঙ্ক যে এইটুকুই, আমি জাস্ট সুবিধার্থে জাস্ট দেখালাম, ওকে। এটা হচ্ছে আমার সেই এইচ এরিয়াটা, সো দিস ইজ 1 মিলিমিটার, প্রথমে বলেছিলাম। সো দিস ইজ 1, বোঝা যাচ্ছে, দিস ইজ 1, দিস ইজ অলসো, এটা মানে এটা 1, আর এটা 1, দিস ইজ অলসো 1, রাইট? বোঝা গেল 1 1 1, এই যে এইটা দেখে বোঝা যাচ্ছে এটা, রাইট? এটা, এটার গুরুত্ব কি? এবার এইটাই আমি চলে আসি, প্রথমে আমরা ডব্লিউবিসি তে চলে আসি, ঠিক আছে। সো রাইট, সো আমাকে দেখার জন্য সাপোজ আমি 4খানা খোপ মিলিয়ে টোটাল n নাম্বার অফ সেল আমি পেয়েছি, খুব ভালো কথা, পেলাম। এটা হচ্ছে 1 মিলিমিটার, রাইট? একটু অসুবিধা হলে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। এটাকে এবার আমি বড় করে এঁকেছি, এখানে কটা খুব ছিল, 16টা, 4x4, তাই না? এটাকেই আমি এখানে এঁকেছি, রাইট? এটাকেই আমি এখানে ফোকাস করেছি, দিস ইজ দিস। সো একটার ভলিউম কত, একটা লেন্থ কত হবে? চার্জে 4 দিয়ে ভাগ করতে হবে তো। সো দিস, সো এটা যদি এটাও তো বর্গক্ষেত্র ছিল, মানে স্কোয়ার ছিল, সো দিস ইজ অলসো 1, রাইট? 1 1 1, দিস ইজ 1/4, রাইট? সো এবার তাহলে ভলিউম কত হবে, এখানেই হচ্ছে এইটার ইম্পর্টেন্স। কতটা ডেপথ ছিল, কতটা ডেপথ ছিল, 0.1। সো দিস এরিয়া অলসো 0.1, আমার তো ফ্লুইডটা তো তাহলে ডেপথ তো ওইটাই, তো ভলিউম আমার কত হচ্ছে 1/4। so volume of one total is 1/4 into 1/4 into
1/10, হ্যাঁ, বা 0.1, ঠিক আছে, ওকে। সো অ্যাকচুয়ালি আমি এখানে একটু ভুল বলেছি, রাইট, সরি। এই যে ছোট্ট কোপটা, দিস ইজ দিস, রাইট। সো এই টোটাল আমার একটা কোপ যদি দেখি, এর মধ্যে আমার এই টোটাল এই যে এটার আমার হবে ওটা 1/4, ঠিক আছে। তো এই ক্ষোভটা হচ্ছে এটা। সো এরকম আমি চারটে দেখলাম, এখানেও এইগুলো দেখলাম, এখানেও চারটে দেখলাম, 1 2 3 4, ঠিক আছে। সো আমার টোটাল ভলিউম কত হলো এইখানে? 1/4 ইন্টু 1/4 ইন্টু 1/10 ইন্টু 4, চারখানা সেল ছিল যে। তো টোটাল এই ভলিউমে আমি পেয়েছি n। সো এবার ঐকিক নিয়ম আমাকে করতে হবে বেসিক্যালি। এবার তো স্বাভাবিকভাবেই আমি এবার কাটাকুটি না করে মোটামুটি ব্যাপারটা যেটা তোমায় বোঝালাম, যে এবার আমি এই চারটে জায়গায় নিয়েছিলাম, রাইট। সো ডব্লিউবিসিটা কাউন্টিং অ্যাপারেন্টলি মানে বেশি ইজি। তো কিভাবে করবে বলো? 1/4টা আমি একটা সেলের ভলিউম বললাম, কিন্তু আমি তো টোটাল মেপেছিলাম পুরো এরিয়াটায়, তাই না? সো ডোন্ট বি কনফিউজ বাই দিস। তুমি যখন এবার অ্যাকচুয়ালি টোটালটা মাপছো, সো তোমার কিন্তু পুরোটাই 1 নিয়েই কাজ করতে হবে। তাহলে টোটাল আমার এই ভলিউমটা কত হচ্ছে, কত এরিয়ার মধ্যে আমি n নাম্বার সেল পেয়েছি। সো একটা সেল 1/4, ওটা গুণ করলে তোমার 4 কেটে যাবে। সো দিস ইজ 1। সো 1 ইন্টু 1 ইন্টু 1/10 ইন্টু 4, এর মধ্যে পেয়েছি আমি n। ওকে, এটার আমার অ্যামাউন্ট কি হবে? কিউবিক মিলিমিটার, রাইট। 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। সো টোটাল এত ভলিউমের মধ্যে আমার n খানা সেল ছিল। সো এবার আমার বার করতে হবে কি, 1 কিউবিক মিলিমিটারে কতগুলো সেল ছিল, ঠিক আছে, কতগুলো সেল ছিল। এটাই হচ্ছে আমার টোটাল ডব্লিউবিসি কাউন্ট পার কিউবিক মিলিমিটার। তো সিম্পল ঐকিক নিয়ম করে দাও, এতটাতে n ছিল, তাহলে n বাই পুরোটা উল্টে যাবে। সো n/4 ইন্টু 1/10 ইন্টু 1/10 ইন্টু 10, ওকে, মানে স্বাভাবিক যেটা হবে। এবার এটাতে আমার এবার একটু ডাইলিউশন ফ্যাক্টর বলে গল্প আসছে, এটাতেই আমার বেরোবে না। ডাইলিউশন ফ্যাক্টর কেন? মনে করো আমাদের এখানে যখন পিপেট ছিল ওটাতে 101 ছিল, তো ডব্লিউবিসির ক্ষেত্রে আমাদের কত ছিল? 11 ছিল, তাই না? কত ছিল ডব্লিউবিসির ক্ষেত্রে? ফার্স্ট কত ছিল? ডব্লিউবিসি তো আমরা কি মাপছি, এটা সেটাই বলছি, 11 তো ছিল। তো এবার আমি বার করে দিয়েছিলাম কতটা? 1। সো আমার অ্যাভেলেবল যে ফ্লুইড ছিল সেটা কতটা ছিল? 10। ওকে, এবার আমার এখানে কত মিলিমিটার আমার রক্ত ছিল, কত ml? 0.5। তো তোমাকে এটা 1 ml হিসাবে ভাবতে হবে, রাইট। তো 0.5-এ আমার ওয়ার্কিং ফ্লুইড হচ্ছে কত ml? তাহলে 1 ml আমার ওয়ার্কিং ফ্লুইড কত হবে? কত হবে? 2 দিয়ে গুণ করলে। সো তাহলে ডব্লিউবিসির ক্ষেত্রে ডাইলিউশন ফ্যাক্টর কত? 20। বইতে খুঁজলে ওটাই পাবে। দিস ইজ নাথিং, দিস ইজ ইজি, মানে কিছু ভাবার নেই, এতে মাইনাস করে এমনি বেরিয়ে যাবে। তাহলে আরবিসির ক্ষেত্রে ডাইলিউশন ফ্যাক্টর আর ভাবতেও হবে না, কত হবে? আরবিসির মার্কিং কত থাকে তাড়াতাড়ি? আরবিসির মার্কিং কত থাকে?
তাহলে আরবিসি ডাইলিউশন ফ্যাক্টর কত হবে, রাইট? আরবিসি এটা হচ্ছে 100, হ্যাঁ, তো 0.5 আমার ওয়ার্কিং হচ্ছে 100, তাহলে 1 ml আমার ওয়ার্কিং কত, ওয়ার্কিং ফ্লুইড 200। তার মানে আমি এটাকে 200 গুণ ডাইলুট করেছিলাম। তো সেল যখন আমি মাপবো 200 দিয়ে গুণ করতে হবে, এটাতে আমি 20 দিয়ে গুণ করব। ভাবার কিছু নেই, এমনি ছবি দেখলে একটা পিপেটের ছবি যদি মুখস্থ থাকে এমনি এগুলো মাথায় চলে আসবে, রাইট? সো ডব্লিউবিসিটা আমরা পরে মাপছি, এই আরবিসিটা পরে মাপছি, এটা আমরা এমনি করে রাখলাম যাতে সুবিধা হয়। তাহলে এবার ইনটু 20, রাইট? দিস ইজ ইওর টিআরবিসি কাউন্ট। এটা 1 মিলিমিটার, তাহলে এটা এক আর আমার ডেপথ কত 0.1। সো আমার ভলিউম কত একটার 1 × 1 × 0.1, চারটেতে টোটাল মেপেছি। তো 4 × এততে আমার সেল আছে n। সো এত কিউবিক মিলিমিটারে n সেল থাকলে 1 কিউবিক মিলিমিটারে n বাই এত, সিম্পল, ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে গুণ করো। তো 1 কিউবিক মিলিমিটারে আমার এতগুলো আছে, ওটাই হচ্ছে তোমার টোটাল ডব্লিউবিসি কাউন্ট, রাইট? এবার সেম ভাবে আমাদের আরবিসি মাপতে হবে। আরবিসিটা অত ভাবার কিছু নেই, সিম্পল। 1 এর মধ্যে আমার কতগুলো খোপ ছিল, এখানে 5টা ছিল, রাইট? সো এখানে কত হবে একটা সেলের, আমরা এই কোণের 5টা মাপছি, 1 2 3 4 5, সো দিস ইজ 1/5। তাহলে আমাদের এই 5টা সেল, এক একটা সেলের কত হচ্ছে, দিস ইজ 1 মিলিমিটার। সো আমার একটা সেলের লেন্থ কত, ব্রেথ কত, হ্যাঁ না এটাই তো 5টা, 25টা তো, ঠিক আছে। ডেপথ কত, কটা সেল আমরা টোটাল নিয়েছি, 5টা, মানে গুনতে কত লেগেছে, এফেক্টিভ সেল কতটা, 5টা। তাহলে ডব্লিউবিসিতে আমার হচ্ছিল 1 × 1 × 0.1 × 4, এখানে 1/5 × 1/5 × 1.1 × 5, প্রত্যেকটা জিনিস আলাদা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। এবার কিছুই নয়, এত ভলিউমে আমার সাপোজ সেল বেরিয়েছে n, আচ্ছা এটা m বলি যাবে না, এত অ্যামাউন্টে যদি m বেরোয় তাহলে আমার এক অ্যামাউন্টে কত আছে, m/5 × 10 × 5 × 5, মানে জাস্ট উল্টালাম, আমি কিছু করলাম না, এততে এত আছে। সো এবার ডাইলিউশন ফ্যাক্টরটা বাকি রয়ে গেল, কত ছিল, 200। সো আরবিসি যদি তুমি দেখো, তুমি ফর্মুলায় দেখতে পাবে ইনটু 200 করলে দিস ইজ ইওর টোটাল আরবিসি ইন 1 কিউবিক মিলিমিটার। এটাই হচ্ছে তাহলে তোমার টিআরবিসি কাউন্ট। বইতে সবার কাছে বই থাকলে ফর্মুলা চেক করে নাও। ছুটি হয়ে যাবে, কিন্তু ওই আর কি, এই জিনিসটাই পরের দিন আবার পড়ানো হবে। কিন্তু পরের দিন যেটা হাতে নাতে করানো হবে সেটা হচ্ছে, এটা যেমন আমি বোর্ডে বললাম স্টুডেন্ট কম বলে, পরের দিন আমাদের মাইক্রোস্কোপ থাকবে এখানেও, হ্যাঁ আজকেও হবে মাইক্রোস্কোপ, ওখানে রেডি আছে। সো পরের দিন মানে আজকেও এটা দেখানো হবে, এমনি আজকে কাউন্টিংটা হবে না, আজকে শুধু চেম্বারটা দেখানো হবে, ঠিক আছে, যে কোনটা আরবিসি চেম্বার কোনটা ডব্লিউবিসি চেম্বার সেইটুকু চেনার জন্য, ওই ট্রিপল দাগ যেটা বলছিলাম ওটা দেখে। ফোকাসটা যদি করতে পারো তাহলে তুমি সবাই বুঝতে পারবে যে এখানে তুমি আমি কোন জায়গাটা তুমি দেখতে চাইছো, এটা তোমার প্রথম কাজ করতে হলে পরে। এই যে মনে করো আমি এটাকে এইভাবে যে কোনো জায়গায় এইভাবে রাখা আছে, এটা বাইরে আছে, এবার প্রথমে আমি দেখবো কি, আগে এটা রাখবে না, প্রথমে আগে দেখবে কি এটা কন্ডেন্সারটাকে নিচের দিকে নামিয়ে নেবে,
নিচের দিকে নামানো থাকবে কন্ডেন্সার, তুমি লো পাওয়ারে ফোকাস করতে হবে এবং তারপরে দেখবে তুমি এখান দিয়ে আলোটা অ্যাডিকুয়েট আসছে কিনা, প্রচুর আলো আসছে। শোনো, সবই সহজ জিনিস, কিন্তু প্রথমে এটা তোমার জানতে হবে। প্রথমে দেখে নেবে লো পাওয়ারে ফোকাস করতে হবে, লো পাওয়ারে ফোকাস করে তারপরে তোমার হাই পাওয়ারে নিয়ে যেতে হবে। তার কারণ হচ্ছে কি লো পাওয়ার খুব ক্ষুদ্র জায়গা রয়েছে, এটা মানে মনে করো 9 মিলিমিটার স্কোয়ার। তারপরে ছোটো জায়গাটা যদি না পাও তখন হচ্ছে না এই করে সময় নষ্ট হবে। এই জন্য লো পাওয়ারে তোমার ফোকাসটা করে নিতে হবে, করে নিয়ে তারপর তুমি এটা কাজ শুরু করো। এটা একদম সহজ জিনিস। বেসিক কনসেপ্টটা হচ্ছে লো পাওয়ারে করতে হবে, সেই জন্য তোমার করতে হবে এটা কন্ডেন্সারটা লো ডাউন হবে, প্রচুর আলো আসছে কিনা এখানে দেখে নিতে হবে। এইবার আমি এটাকে এখানে রাখবো, রেখে তারপরে আমি কি করব, যে আমি যদি সামনে বা পিছনে যেটাই দেখতে চাই তাহলে সেইভাবে একে মুভ করব। আমার উদ্দেশ্যটা হচ্ছে এখানে যে নুবায়ার চেম্বার যেটা রয়েছে, গ্রিড যেটা রয়েছে, গ্রিডটা যেন অ্যাপারচারের সেন্টারে থাকে। গ্রিডটা অ্যাপারচারের সেন্টারে থাকে, অ্যাপারচার মানে বুঝতে পারছো ছিদ্রটা তার কেন্দ্রে থাকবে। সেই কেন্দ্র বরাবর এখন আমার উদ্দেশ্যটা হচ্ছে অবজেক্টিভটা ওই বরাবর থাকবে, তারপরে তার অপটিক্যাল অ্যাক্সিস বরাবর আলোটা আমার আসবে। কাজে ওখানে যাই থাক না কেন তোমার সেটা গোচরে আসবে। আমার এভাবে রইল। আমি চেষ্টা করেছি এটাকে সেন্টারে অ্যাপারচারে রাখতে। এবার আমি এটাকে নামাবো। এইগুলো অবজেক্টিভটা মনে করো আমি এটা 5-এ নিলাম, 5x, তাই এটাকে আমি নিচের দিকে নামানোর সময় আমি দেখব যখন কাছাকাছি যাবে তখন আমি দেখব যে এটা গ্রিড বরাবর, গ্রিডের সেন্টার বরাবর আসছে না, মানে অপটিক্যাল সেন্টার বরাবর বা ওই অ্যাপারচারের সেন্টার বরাবর আসছে না। যদি আর না আসে তারপরে আমি এটাকে ঘুরিয়ে আমি এটা হাই এস্টিমেশনে কাছাকাছি রাখার চেষ্টা করবো। যখন ওটা আরও কাছাকাছি নিয়ে গিয়ে দেখবো এটা পড়েছে কিনা। এবার আমার মনে হয় যে ওই জায়গাটা পেতেও পারে। এরকম তাহলে এবার রেখে এবারে আমি এটাকে উপরের দিকে তুলব। এবার তুলে দেখো রে, কি দেখতে পাচ্ছ? একটা কর্নারে দেখতে পাচ্ছ, ছোট জায়গা, পুরোটাই তোমার সেন্টারে আসবে, একটা কর্নারে কোনো লেজের জায়গা পেয়েছো, তারপর সেটা থেকে তুমি এটাতে আসবে। এটাকে ট্রেস করে এবার আমি আরবিসি গ্রিডে নিয়ে আসছি, WBC গ্রিডে সব দিকে দেখিয়ে দেবো, এবং তারপর থেকে তুমি সেখান থেকে লো আর মানে *10 বা *45 বা ওয়ালিমার্শন যখন দরকার থাকবে তখন অন্য সাইডে সেটা তুমি দেখতে আনতে পারো। এটা হচ্ছে তোমার বেসিক তোমার কনসেপ্ট। এটা চলে এলো, এটা যদি না আসতে পারে পরীক্ষা হওয়ার সময় হচ্ছে না, ফোকাস হচ্ছে না, হচ্ছে না, এই সমস্ত উত্তেজনা হয়। উত্তেজনার কিছু একটা স্লাইড আছে, একটা স্লাইডই তো একটা কিছুই না, এটার উপরে ঘর কাটা আছে। তা সেইটার উদ্দেশ্যটা হচ্ছে তোমার সার্ভিসের জন্য লাইটটা যেন যায়, তার সেন্টারে সেটা রয়েছে। তাই সেন্টারটা থাকবে, গ্রিডের সেন্টারটা থাকবে, সেই মধ্যে অ্যাপারচারের সেন্টারের ভিতর দিয়ে লাইটটা যাচ্ছে। এইটা অবজেক্টিভের যেটা অপটিক্যাল অ্যাক্সিস বরাবর থাকবে। এইভাবে তোমার চলে এসছে। এবার আমি এটাকে সরিয়ে তোমার আরবিসি গ্রিডটা নিয়ে আসছি। এখানে তুমি দেখতে পাবে অনেকটা বড় এরিয়া, যত তার ফোকাল লেন্থ যত কম হবে তাহলে সেখানে উপর থেকে তুমি এই এরিয়াটা তুমি ফোকাস করতে পারবে। এটা তুমি ফিজিক্সের কনসেপ্ট বলো, যদি ফোকাল লেন্থ কম হয় তাহলে পরে একটু ডিস্টেন্স থেকে দেখে সেখানে একটা এরিয়াটাকে ফোকাস করা যায়। বড় এরিয়া তুমি ব্রড এরিয়া দেখতে পাচ্ছ, তাহলে এখানে তুমি 4 WBC গ্রিডও দেখতে পাচ্ছ, আর সেন্টারে আরবিসি গ্রিডও দেখতে পাচ্ছ। যেহেতু আজকে সংখ্যা বেশি থাকবে সেই জন্য 25টা ঘর আছে, প্রত্যেকটা ঘর আবার 16টা করে ঘর ভাগ করা আছে গণনার সুবিধার জন্য। আর 4 কোণায় 4টে WBC গ্রিড, 16টা ঘর আছে। তাহলে এটা তুমি লো পাওয়ারের প্রত্যেকে আগে দেখে নেবে। লো পাওয়ারে দেখার পরে তুমি সেখান থেকে হাই পাওয়ার, তারপর সেখান থেকে এটা হচ্ছে স্ক্যানিং আছে, মানে 5 × 5 10x তুমি নিতে পারবে। তারপরে এখানে 45x আছে, সেটাতে নিতে পারবে হাই পাওয়ারে। লো পাওয়ারে WBC কাউন্ট করা যায়। তুমি হাই পাওয়ার প্রথমে দেখে বুঝে নিতে হয় যে কোনটা WBC বা কোনটা আর্টিফ্যাক্ট। এটা যখন বোধ হয়ে যায় তখন সে সহজেই বুঝে নিতে পারে। তুমি কথা বুঝতে পারছো?
আরবিসিটা লো পাওয়ারে কাউন্ট করা খুব কঠিন, ওর সংখ্যা অনেক বেশি থাকে তো, সেই জন্য ওই আর মানে সেটা যে হাই পাওয়ারে করলে সুবিধা হয়। এবার ইউনিভার্সিটি পরীক্ষার সময় অনেকেই লো পাওয়ারে দিয়ে রেখেছে আরবিসি কাউন্ট করেছে, মানে জঘন্য অবস্থা, মানে সেখানে বুঝতে পারছো। তারপরে হয়তো কেউ খুব প্র্যাকটিক্যাল ফেলে হয়তো করেছে। কাজেই তোমাদের জন্য এই দুর্দশা না হয়, সহজ জিনিস, বুঝতে পারছো। তাহলে এভাবে দেখবো যে লো পাওয়ার প্রত্যেকের লো, এই মানে ইন্টু 5-এ দেখো লো পাওয়ারই বলো, লোয়েস্ট পাওয়ার। তাহলে তুমি এটা দেখো প্রত্যেকে কিরকম, প্রত্যেকে বুঝতে পারবে। চারপাশে 4টে WBC গ্রিড আর মাঝখানে একটা RBC গ্রিড। হ্যাঁ, এই না প্রত্যেকে দেখে নাও, দেখো দেখো ভালো করে। হ্যাঁ, ফাইন অ্যাডজাস্টমেন্ট দরকার, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে বা হ্যাঁ হ্যাঁ হাতে একটু নড়বে কেন, কিচ্ছু হবে না। ওটা তো রয়েছে, তো ঘর কাটা রয়েছে, ও যাবে কোথায়? হ্যাঁ, ফোকাসিংটা হচ্ছে, তুমি এটা বুঝতে পারছো তো, 25টা ঘর রয়েছে। হ্যাঁ, 25টা ঘরে আবার প্রত্যেকটা 16টা করে ঘর করা হয়েছে, আর 4 কোণায় 4টে আছে। হ্যাঁ, যার ভিতরে 16টা করে ঘর করা আছে গণনার সুবিধার জন্য। ওই চারদিকে তো WBC গুলো, হ্যাঁ, আর এখানে আর সেন্টারে রয়েছে। আর তখন এগুলো সিস্টেম আছে যে এটা যখন এই ভর্তি হয়ে গেছে, এটা সঙ্গে সঙ্গে চলে আসবে, ক্লিক হলো চলে আসার কথা। কিন্তু যদি না আসে তাহলে পরে তোমাকে একটু ম্যানিপুলেশন করতে হবে, তাহলে সেই কন্ডেন্সারটা একটু উপরের দিকে তুলে দেবে, একটু মাঝামাঝি জায়গায় রাখবে কন্ডেন্সার। এই হাই পাওয়ার এনে দিয়েছি, এটা দিয়েছি 25টা ঘরের যে কোনো একটা ঘর আর তার সংলগ্ন কিছু এলাকা তোমার নজরে পড়বে। দেখো এই ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত রাখো, প্রত্যেকে দেখে নাও। এটাতে দেখতে পাবো ওখানে 25টা ঘর দেখতে পাচ্ছিলে, এখানে আরবিসির প্রত্যেকটা হ্যাঁ এক একটা ঘর, 25টা ঘরে এক একটা ঘর, তার সংশ্লিষ্ট কিছু এলাকা ছাড়া কোনো জায়গায় দেখা যাচ্ছে না। তাহলে 16টা ঘর তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ একটা ঘরে, এরকম তোমার এরকম 5টা ঘর তোমার গণনা করতে হবে আরবিসি ঘর। প্রথমে তাহলে পরে এটা ফোকাসটা কী করে করতে হয় সেটা জানতে হবে। ফোকাসটা ঠিকমতো হয়ে গেলে পরে আর ঘাবড়াবার কিছু নেই। হ্যাঁ, এবং সেখানে কন্ডেন্সারটা মাঝামাঝি জায়গায় রাখবে, তুলে দেবে, একটু সরানোর করে দেখে নেবে। 1400 গ্রাম যে আছে ব্রেন আছে, যেটা শুধু বদবুদ্ধিতে লাগালে হবে না, কিছু কিছু জায়গায় তোমার এখানে শিখতে হবে। পাস করার পরে তবে বড় বড় বদমাইশি পরিণত হবে, সেটা পরবর্তীকালে তখন আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। ওটা কিন্তু মুভ করতেও শিখতে হবে, তোকে 5টা কর্নার কাজে তোমাকে ওই আর চারপাশে 4টে কর্নার রয়েছে, সেখানে হচ্ছে আরবিসি কাউন্ট করতে হবে, আর WBC কাউন্ট করতে হবে। এই জন্য প্রথমে হাই পাওয়ারে আগে WBC চিনে নিতে হবে, কোনটা WBC আর কোনটা আর্টিফ্যাক্ট। যখন তোমার WBC ধারণা হয়ে যাবে পরিষ্কার, তখন তুমি লো পাওয়ারই কাউন্ট করবে। পরীক্ষায় লো পাওয়ারও অ্যালাউ WBCর ক্ষেত্রে, কিন্তু আরবিসির ক্ষেত্রে যদি লো পাওয়ার লো পাওয়ার যদি ফোকাস করে, তাহলে পরে সেটা এক্সামিনেশনে দেওয়ার উপর নির্ভর করবে, সে পাস করবে কি করবে না। বুঝছো, সেটা বাইরে যে এক্সটার্নাল এক্সামিনার সে যদি ফেল করিয়ে দিয়ে যায়, কিছুই জানে না, হ্যাঁ, তাহলে তার গাম্বেল করতে পারবে না যে আমি কিছুই জানি না, মানে আমাকে শুধু শুধু ফেল করিয়ে দিল, বদমাইশ লোক, এরকম তোমার বলার সুযোগ থাকবে। বুঝতে পেরেছো? বুঝলে জিনিসটা? এটা হচ্ছে 25টা ঘরে আর 25 ঘরের মধ্যে আমাদের তোমার ফোকাস করতে গেলে প্রথমে আগে লো পাওয়ার ফোকাস করবে, লো পাওয়ার ফোকাস করার পরে তারপরে সেখান থেকে তুমি হাই পাওয়ার, আবার অন্যান্য যে WBC কাউন্টে যেমন তোমার করেছো ডিসির জন্য যেখানে করেছো, এখানে অয়েল ইমার্শন যেখানে নিতে পারবে, সেখানে তুমি সেখানে অয়েল ইমার্শনও নিতে পারবে। কিন্তু আগে সাধারণত লো পাওয়ার ফোকাস করবে, যেই টিস্যুই যেই স্টেজই